সবাই পরীক্ষা নিয়ে চিন্তিত নাকি? হ্যালো। হ্যাঁ, আমরা স্যার ওই স্টার্ট হওয়ার আগে আমাদের মধ্যে একটু আলাপ করি আর কি, হাই হ্যালো হ্যাঁ, না করি আর না, কি। ঠিকই আছে। তো আপনার সামনে মনে হয় আপনাদের পরীক্ষা না? সিএসসিএম এর। জি জি জি। আচ্ছা। আহ, আমার আজকের টপিক আপনাদের পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু স্যার ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে। আপনার টপিক অনেক অনেক ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্টে কাজ করে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। না, আহ, এখানে আপনাদের যে স্যার ক্লাস নিছেন এবং আহ, আপনাদের যে কোর্স ম্যাটেরিয়াল যা দেওয়া আছে ওগুলি একটু ভালো করে পড়েন। হ্যাঁ। আর যেসব জায়গায় কনফিউশন হবে, মনির ভাই আছে, মনির ভাইয়ের সাথে কথা বলবেন, দেখবেন যে পরীক্ষা ভালো হয়ে যাবে। তো বেসিক্যালি সাপ্লাই চেইন একটা প্র্যাকটিক্যাল জিনিস। হ্যাঁ, এটাকে বাই দা বুক পড়ে ওই চোপড়ার বই পড়লে অনেক কিছু জটিল মনে হয়। চোপড়ার বই লাইন টু লাইন পড়লে জিনিসটা খুব ডিফিকাল্ট মনে হয়, বাট সবসময় চেষ্টা করবেন আপনি যা করেন সেইটার সাথে এটাকে রিলেট করতে। হ্যাঁ, তাইলে দেখবেন যে জিনিসটা অনেক কমফোর্টেবল এবং ইজি হয়ে গেছে। তো আরেকটা, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি কোর্সটা করছি মনে হয় 2022-এ। হ্যাঁ, 2022-এ আমি এখান থেকে সিএসসিএম করছি। আসলে সাপ্লাই চেইন তো কোনো একটা ডিপার্টমেন্টের কাজ না। হ্যাঁ, সাপ্লাই চেইন কিন্তু আসলে হোল কোম্পানির যে অ্যাক্টিভিটি, টোটালটাই হচ্ছে সাপ্লাই চেইন। কেউ যদি বলে যে আমি সাপ্লাই চেইন এক্সপার্ট, আমি সেটাতে অ্যাগ্রি করি না আর কি। করি না ইন এ সেন্স, কারণ সাপ্লাই চেইন ফিনান্স থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, ফিনান্স, প্রকিউরমেন্ট, সেলস, প্রোডাকশন, মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিস্ট্রিবিউশন, সবার সম্মিলিত কাজটাই হচ্ছে সাপ্লাই চেইন। ওকে। তো এই কোর্সটা করার সময় আমরা যারা প্রকিউরমেন্ট থেকে আসছি, আমাদের ডিরেক্ট আমাদের মানে আমরা যারা কমার্শিয়াল প্রকিউরমেন্ট ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য ডিরেক্ট কোনো টপিক নাই কিন্তু এখানে এই বইটাতে। একটু লক্ষ্য করে দেখেন। হ্যাঁ, এই বইটাতে জি কিন্তু স্যার, এক্স্যাক্টলি। বেসিক্যালি মানে প্ল্যানিং এর উপরে অনেক কথাবার্তা আছে, হাউ টু প্ল্যান, হোয়াট উইল বি দ্য গুড প্ল্যান। ঠিক আছে, অ্যানালিটিক্যাল অনেক কথাবার্তা আছে যেটা আছে সাপ্লাই চেইন প্ল্যানিং যারা কাজ করে তাদের সাথে রিলেটেড। হ্যাঁ। তো এর জন্য আমাদের কাছে অনেকের মনে হবে যে আসলে এই জিনিসগুলো তো আমার সাথে মিলতেছে না। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তখন দেখবেন যে না, আসলে আমার রোলটা কি কোম্পানিতে, আমি যে জায়গায় কাজ করি সেই রোলটা, সেই আমি কোন জায়গাটুকু সার্ভ করতেছি, তখন দেখবেন যে আপনি লিঙ্কগুলা মিলাইতে পারবেন। আচ্ছা, এই কাজটা তো আমার ওই কলিগ করে, এই কাজটা তো আমার ওই কলিগ করে। আচ্ছা, তাহলে এইভাবে করেই জিনিসটা হয়। তো এইভাবে লিঙ্কগুলা যখন আপনারা লিঙ্ক আপ করতে পারবেন, তখন জিনিসটা সবার মাথায় বোধগম্য হবে। হ্যাঁ, লাইন টু লাইন পড়ে দেখবেন যে এক তিন পাতা পড়ার পরে যখন চার পাতায় যাবেন, প্রথম পাতায় কি পড়ছেন কিছু মনে নাই। বাট সবসময় চেষ্টা করবেন যা পড়লেন এটাকে আপনি আপনার অর্গানাইজেশনে কোন জায়গায় ফিট করতে পারতেছেন। আচ্ছা, এইটা তো অমুকে করে এরকম কাজ। তো এইভাবে করলে দেখবেন জিনিসটা মাথায় থেকে যাবে। হ্যাঁ। ওকে, ফাইন। অলরেডি 15 মিনিট পার হয়ে গেছে। তো আমি আজকে আপনাদেরকে এলসি নিয়ে কথা বলবো। তো তার আগে আমি একটু আমার সম্পর্কে বলে নেই, আমার স্লাইডে যাওয়ার আগে। আমার নাম হচ্ছে পার্থপ্রতিম সাহা। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ম্যাটাডোর গ্রুপে। আমি ম্যাটাডোর গ্রুপের তিনটা কনসার্ন দেখি, তিনটা, ছয়টা সাতটা কনসার্ন তো তিনটা আরেক কলিগ দেখে, আমি তিনটা দেখি। তো আমি এই তিনটা কনসার্নের হেড অফ সাপ্লাই চেইন হিসাবে আছি। আহ, তো আমার আপনারা মনে হয় আমার ডেজিগনেশন পেয়েছেন জিএম কমার্শিয়াল অ্যান্ড প্রকিউরমেন্ট। তো হ্যাঁ স্যার। ওটা ছিল আমার লাস্ট জুলাই, কি লাস্ট জুলাই আমার ডেজিগনেশনটা চেঞ্জ হয়েছে। তো আমি অলমোস্ট 1 ইয়ার পরে এই প্ল্যাটফর্মে আবার আপনাদের সাথে জয়েন করছি। 1 বছর আমি আমার পারিবারিক, দ্যাট মিনস আমার বাসায় আমার সেকেন্ড বেবি ছোট ছিল, যে কারণে ক্লাস নেওয়ার সময় বের করা খুব টাফ ছিল। মুনির ভাই জানে। তো মুনির ভাই আমাকে নক করতো যে দাদা আপনি কবে ফ্রি হবেন, কবে ফ্রি হবেন। আমি বলি, ভাই খুব টাইট অবস্থায় আছি। তাহলে না, আপনার
জন্য আমি এলসি প্রকিউরমেন্ট এগুলার কস্টিং এর ক্লাস কাউরে দেই না। আমি ভাই সমস্যা নাই, আমি ফ্রি হলে আপনার বলবো। তো যাই হোক, গত সপ্তাহে নেওয়ার কথা ছিল, গত সপ্তাহে আবার আমি গেছিলাম হচ্ছে আমাদের সেলস কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স ছিল কক্সবাজার। তো আমি মনি ভাইকে বললাম যে ভাই এই সপ্তাহে পারবো না, আপনি আগামী সপ্তাহে দেন। তো ফাইনালি আপনাদের সাথে আবার অনেকদিন পর মিট করতে পারতেছি একই প্ল্যাটফর্মে। তো এখানে হয়তো অনেকেই নতুন আছেন যাদের সাথে আমার এর আগে কখনো কথা হয়নি, আবার পুরান কেউ থাকতেও পারেন। তো আমি বেসিক্যালি সাপ্লাই চেইন প্ল্যানিংটা দেখি, ইম্পোর্ট কমার্শিয়াল প্রকিউরমেন্টটা দেখি, আহ, আবার এক্সপোর্টও দেখি আর কি। হ্যাঁ, কারণ আমার ক্যারিয়ার শুরু করছিলাম আমি এক্সপোর্টে, স্কোয়ার ফার্মায়। তো এক্সপোর্ট ইম্পোর্ট সাপ্লাই চেইন প্ল্যানিং মানে প্রোডাকশন ডিরেক্ট দেখি না, বাট প্রোডাকশনের অনেক কিছুই দেখতে হয় আর কি। হ্যাঁ, তো এভাবে আস্তে আস্তে আর কি একাধিক ডিপার্টমেন্টে ইনভলভ হয়ে গেছি। তো এখন ওকে, আজকের টপিকে আমরা ফিরে আসি। আমার এটা দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যাঁ, আসছে আসছে স্যার। স্যার, ওকে, আসলে একটু বলে নেই এলসি ব্যাপারটা না, এলসি ব্যাপারটা আহ, এর যদি আমি বলি যে এলসির সব ধরনের ক্রিটিক্যালিটিস বা সব ধরনের ডিফিকাল্টিস আমি বা আপনারা যারা এলসি নিয়ে কাজ করি ফেস করছি, ব্যাপারটা বলা ঠিক হবে না। কারণ নিত্য নতুন প্রবলেম আসে, নতুনত্ব আসে, অনেক ধরনের চ্যালেঞ্জ আসে, অনেক কাস্টমার, অনেক সাপ্লায়ার, অনেক বায়ারের অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। তো কেস টু কেস অনেক ধরনের মডিফিকেশন থাকে, অনেক চেঞ্জ থাকে। হ্যাঁ, তো আমি ইন জেনারেল বেসিক নিয়ে আজকে কথাবার্তা বলবো। হয়তো আমি জানি না এখানে যারা আছেন তারা অনেকেই হয়তো অনেক জিনিস আছেন যেটা হয়তো আমার চেয়ে বেশি ডিল করছেন, করতেই পারেন। তো যদি আমরা এরকম কিছু পাই, আমরা সেটা শেয়ার করব। হ্যাঁ, তো এখানে আমি আমার সেশনটাকে আমি নলেজ শেয়ারিং সেশন হিসেবেই ট্রিট করি আর কি। যে আমি যেটুকু জানি আমি ভাই শেয়ার করলাম। এখানে আপনাদের এখানে হয়তো অনেকেই একটা অন্য কোনো একটা টপিক হয়তো জানেন যে ওইটা ভালো ডিল করেন, রেগুলার করেন, সে তার নলেজটা শেয়ার করলেন। এতে হয় কি আমাদের এই প্ল্যাটফর্মের সবার স্কিলটা বা নলেজটা বাড়ে। হ্যাঁ, যেটা আমাদের প্রফেশনে হেল্প করবে। এলসিতে যাওয়ার আগে আমি আমরা স্যার আপনার আমরা স্যার আপনার যে প্রেজেন্টেশন গুলো তো পাবো না, রাইট? পিডিএফ হ্যাঁ গুলো। স্লাইড এগুলা দিয়ে দিব না, মনির ভাইয়ের কাছে আছে, তারপর আমি দিয়ে দিব না, মনির ভাই আপনাদের দিয়ে দিবে। হ্যাঁ, আর রেকর্ডটা স্যার। ওকে। ওকে স্যার। তো আমি ডিরেক্ট এলসিতে যাওয়ার আগে আমি একটু এলসির ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, তো এগুলা আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। তো আইসিপি অ্যান্ড ইউসিপি, দ্য আইসিপি হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, যেটাকে বলে আইসিসি। তো আমরা নর্মালি আইসিসি বলতে বুঝি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, রাইট? যেটা আমরা সবাই জানি। তো আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। এটা কি এবং এদের কাজ কি? The aftermath of World War One resulted founded by ICC and ultimate formulation of UCP. UCP মানে হচ্ছে ইউনিফর্ম কাস্টমস প্র্যাকটিস। হ্যাঁ, ফাউন্ডেড ইন 1919 to bring economic prosperity to a world that was reeling from the devastation of World War One, and where no world system of rules govern trade, investment, finance, and commercial relations. ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন সারা ওয়ার্ল্ডে মানে বিজনেস কিভাবে হবে, কোনো দেশ কোনো দেশকে বিশ্বাস করতে পারতেছে না, ভাই কেন আমি আপনাকে প্রোডাক্ট দিব, আপনি আমার টাকা দিবেন কিভাবে, এই যে একটা টোটাল সিস্টেমে যে একটা ব্রেকডাউন আসছিল বা প্রবলেম হচ্ছিল ইন্টারন্যাশনাল ট্রেডে। কারণ আমরা কোনো দেশই আহ, একটা দেশ একটা দেশের উপরে কোনো না কোনো কারণে ডিপেন্ডেন্ট। তো প্রোডাক্ট দিয়ে হোক, সার্ভিস দিয়ে হোক। তো এই যে ইন্টারন্যাশনাল ট্রেডটা কিভাবে হবে, তো ওই সময়ে তারা আইসিসিটা ফর্ম করে। হুম? এবং আইসিসিটা ফর্ম করে, আইসিসি ফর্ম করার উদ্দেশ্য হলো যে ইন্টারন্যাশনাল ট্রেডের যে ব্যারিয়ার গুলো আছে, কারেন্সি ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ল অ্যান্ড ল অ্যান্ড অর্ডার ব্যারিয়ার,
দ্যাট মিনস আমার দেশে যেটাকে আমি বলতেছি এটা এইভাবে হইতে হবে, আরেক দেশ বলতেছে না ভাই এটা আমার আমার দেশে এটা নিয়ম এইটা। সো কান্ট্রি টু কান্ট্রি যে ডোমেস্টিক লর যে ডিফারেন্স করো, যেটা সারা ওয়ার্ল্ড মানবে এবং যে নিয়ম অনুযায়ী সারা ওয়ার্ল্ড ট্রেড করবে, এবং এতে কেউ রিস্ক ফিল করবে না। হ্যাঁ, এই একটা কমন কমন প্ল্যাটফর্ম করাটাই হচ্ছে আইসিসির কাজ। আইসিসি তো এই উদ্দেশ্যেই ফর্মড হয়। হ্যাঁ, ICC founders proved that private sector is the best qualified to set global standard for business. তো আইসিসি তখন একটা জিনিস আইডেন্টিফাই করে যে প্রাইভেট সেক্টরে হচ্ছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেড গুলা হয়, এই ট্রেড গুলা প্রাইভেট সেক্টরই এইটার সাথে ইনভলভ, এবং তারা এই বিজনেসের স্ট্যান্ডার্ডটা সেট করতে পারবে, এটা গভর্নমেন্টরা পারবে না। কারণ গভর্নমেন্টের তো বেসিক্যালি প্রাইভেট সেক্টরই তো আহ, মানে ব্যবসা করে টাকা আয় করতে হবে এটার সাথে জড়িত, রাইট? বাট গভর্নমেন্ট সেক্টর তো আর ব্যবসা করে টাকা আয় করতে হবে না। হ্যাঁ, গভর্নমেন্ট সেক্টরে ইন্ডাস্ট্রি থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, বাট সেটাতে প্রফিট জেনারেট না হলেও ওকে নো প্রবলেম, গভর্নমেন্ট ভর্তুকি দিবে। বাট বিজনেস যেটা, বিজনেস মানে কি, এন্ড অফ দ্য ডেতে বটম লাইনটা হেলদি হইতে হবে। দ্যাট মিনস বটম লাইন হেলদি হওয়া মানে কি, প্রফিট হওয়া। তো সেইটা প্রাইভেট সেক্টরই প্রপারলি মেনটেন করতে পারে। ওকে, আর একটা যেটা বললাম ইউসিপি, ইউসিপি মানে হচ্ছে ইউনিফর্ম কাস্টমস প্র্যাকটিস। এটা আসবে আমি এলসির ক্ষেত্রে, এটা একটু পরে বলতেছি। তাহলে মিশন অ্যান্ড ভ্যালুটা কি ছিল আইসিসি? টু মেক বিজনেস ওয়ার্ক ফর এভরিবডি এভরিওয়্যার এভরিডে অ্যান্ড এভরিওয়্যার। আইসিসির মিশনটা ছিল যে বিজনেসটা সবার জন্য সব জায়গায় এবং প্রতিদিন যাতে মানুষ মানে ইন্টারন্যাশনাল ট্রেডটা করতে পারে। নাও দ্য ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইজ দ্য ওয়ার্ল্ড বিজনেস অর্গানাইজেশন, এ রেসপেক্টিভ বডি দ্যাট স্পিক উইথ অথরিটি অন বিহেভ অফ এন্টারপ্রাইজ ফর অল সেক্টর ইন দ্য ওয়ার্ল্ড। ICC aims serve world business by promoting trade and investment, open market for goods and services, and the free flow of capital. আইসিসি তিনটা মেইন অ্যাক্টিভিটি, একটা হচ্ছে রুল সেটিং, ডিসপিউট রেজুলেশন, পলিসি অ্যাডভোকেসি। And UCB 600 and Incoterms 2020 is the widely acclaimed published of ICC. দেখেন, এই যে আমি কেন আইসিসি বা এই যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের কথাগুলো বললাম, এটা একটু পরে বুঝবেন যে না এটার সাথে আমার পরের লেকচারের রিলেশনটা কি কি টার্মস এন্ড কন্ডিশন থাকবে, এগুলো সেট করছে কে? আইসিসি। আইসিসি। ওকে, তো এই যে রুলস সেটিং, এটাও তারা করে। ডিসপুট রেজুলেশন, যখন কোনো ইন্টারন্যাশনাল ট্রেডে কোনো ডিসপুট অ্যারাইজ হয়, কোনো প্রবলেম অ্যারাইজ হয়, তখন সেইটা কেউ যদি মামলা করে, সেই মামলাগুলা কিন্তু আইসিসির কাছে গিয়ে রেজুলেশন করতে হবে। পলিসি অ্যাডভোকেসি কি, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পলিসি, নতুন পলিসিও জারি করতে পারে, অনেক সময় অনেক পলিসিকে তারা মডিফিকেশনও করে। ভাই এটা 5 বছর ধরে চলতেছে, 5 বছরের দুনিয়ায় অনেক কিছু চেঞ্জ হয়, অনেক রকমের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। তো তখন তারা এগুলোকে কি করে, মডিফাইও করে, যে ভাই আগে এটা ছিল, আসলে এখন এটার দরকার নাই, বা এখন নতুন এই নিয়মটা আইনটা করা দরকার। চ্যালেঞ্জ ইন ইন্টারন্যাশনাল ট্রেড, কমপ্লেক্স ডকুমেন্টেশন, আচ্ছা, complex customs and other formalities regarding movement of goods. Government, Commerce Ministry, ICCINE, CCINE, goods, service flow, customs, এসআই কোডা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আসপেক্টিভে। আচ্ছা, ফরেন কারেন্সি রিস্ক, পেমেন্ট, ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ পেমেন্ট। আচ্ছা, এগুলো কিছু বুলেট পয়েন্টে কিছু কথা আছে। দেখেন, প্রত্যেকটা দেশের তার নিজের দেশের তার কমার্স মিনিস্ট্রি আছে, তার ফিনান্স মিনিস্ট্রি আছে, তার দেশের ফান্ড ফ্লো কিভাবে হবে। আমার দেশে যে পণ্যটা ইম্পোর্ট করা রেস্ট্রিক্টেড, অন্য দেশে সেই পণ্যটা রেস্ট্রিক্টেড না হইতে পারে। ঠিক আছে, তো কান্ট্রি টু কান্ট্রিও কিন্তু অনেক পণ্য ফ্রি ফ্লো থাকে না, হইতে পারে না। ওকে, বাট এগুলোকেও কিন্তু যখন এগুলার ইম্পোর্টটা কিভাবে হবে, আইসিসি বলে দিছে এই প্রোডাক্টগুলা বা এই আইন মেনে নীরবে বা নির্বিঘ্নে সারা দেশে ট্রেড হইতে পারবে।
আবার ওইটাকে আমার দেশ কিভাবে নিচ্ছে, মানে আমাদের দেশ বা যে কোনো দেশ আইসিসি বলে দিছে ভাই, আবার আমার দেশ বলতে পারে ওকে আমি আইসিসির এই সব মানি, বাট এই 5টা প্রোডাক্ট আমার কমার্স মিনিস্ট্রি বা আমার ট্রেড বলে দিচ্ছে যে এই 5টা ভাই আমার দেশে ইম্পোর্ট করা যাবে না। আমার দেশে এই 5টা ইম্পোর্ট করতে হলে এই কন্ডিশন ফিল আপ করে করতে হবে। আবার সেগুলাকেও আইসিসি কি করতেছে, অনার করতেছে, ওকে ফাইন, তুমি আমার নিয়মকে মানছো, আমি তোমার দেশের এই 5টা আইনকে তোমার দেশের জন্য আমি এগ্রি করলাম, এটার জন্য তোমার কোনো চাপ নাই। ওকে, সো এই এই যে প্রত্যেকটা দেশের সাথে কোঅপারেট করে জিনিসটাকে যে স্মুথ রাখা, তাহলে কিন্তু যদি সবাই সবার দেশের নিয়ম ধরে চলতো, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডটা এত ফ্রি এবং এত হ্যাসেল ফ্রি, এত স্মুথলি চলতে পারতো না। ভাই জি। আমার দেশের নিয়ম ওইটা, আমার দেশের নিয়ম মানলে তুমি আমার সাথে ব্যবসা করবে, নাহলে করবা না। আরেক দেশ গো ধরে বসে থাকতো, ভাই আমার নিয়ম এইটা, ভাই এটা না মানলে তুমি আমার সাথে ব্যবসা করো, আদারওয়াইজ ব্যবসা করো না। সো এই যে প্রবলেম গুলোকে মিটিগেট করা, এবং আমি বলতেছি ভাই আমার দেশের কারেন্সি টাকা, ভাই আমার থেকে ম্যাটেরিয়াল নিতে হলে আমাকে টাকা দিতে হবে। এবার আরেক দেশ বলতেছে ভাই আমার দেশে আরএমবি, ভাই আমার কারেন্সি ডলার, ও বলতেছে ভাই আমার কারেন্সি আরএমবি, আমাকে ভাই তুমি আরএমবি দিলে আমি তোমাকে প্রোডাক্ট দেবো, আমি টাকা নিয়ে কি করব? So, এই যে প্রবলেম গুলাকে একটা কমন পেজে নিয়ে আসা, সেটাই আইসিসির কাজ। ওকে, এবং তারই একটা, এই কাজের একটা কাজ হচ্ছে এই যে এলসি, হ্যাঁ ইউসিপিডিসি, যে ইউনিফর্ম কাস্টমস প্র্যাকটিসের পেমেন্ট মেথডের একটা মোড হচ্ছে এলসি, যেটা ওয়াইডলি অর কমনলি ইউজড এবং ওয়ার্ল্ডের সব দেশ এটাকে অ্যাকসেপ্ট করে। কেন অ্যাকসেপ্ট করে? কারণ এটা আইসিসি দ্বারা রিকগনাইজড এবং ওয়েল অ্যাকসেপ্টেড একটা পেমেন্ট মেথড, দ্যাট মিনস পেমেন্ট আন্ডারটেকিং, অ্যাসুরেন্স যে ভাই আমি এই পেমেন্টটা পাবো। কারণ কি আমাদের অনেকেই আছি আমরা ইম্পোর্ট এক্সপোর্ট বা বিজনেস করতেছি, কার কাছ থেকে ইম্পোর্ট করতেছি এমনও আছে যে ভাই তারে কোনদিন দেখি নাই, তার সাথে হয়তো দেখাই হয় নাই, কিন্তু তার সাথে আমার ব্যবসা চলছে। কেন চলছে? কারণ এই আইসিসির রুলস রেগুলেশন সারা ওয়ার্ল্ড মানছে, যে কারণে সবাই আমরা হ্যাসেল ফ্রি ইন্টারন্যাশনাল ট্রেডটা করতে পারতেছি। এখন আসেন ইনকোটার্মস। ইনকোটার্মস এর মিনিংটা কি? ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। The Incoterms rules govern certain responsibilities between the seller and buyer under the contract of sales. They should not be confused with all with the allocation of responsibility between the shipper, carrier and consignee. দেখেন, একটা ইম্পোর্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে সে আমি চায়না থেকে এক কন্টেনার হোয়াট এভার দা একটা ম্যাটেরিয়াল বাংলাদেশে নিয়ে আসবো, ধরেন এটা আছে চায়নার নিম্বো পোর্ট থেকে শিপমেন্ট হবে, বাট ফ্যাক্টরিটা ধরেন নিম্বো থেকে আরো 100 কিলোমিটার দূরে। তো সেই 100 কিলোমিটার দূরে ম্যাটেরিয়ালটা প্রডিউস হলো, সেটা আমার চিটাং পোর্টে আসবে। ধরেন চিটাং থেকে আমি আমার ঢাকা অথবা হোয়াট এভার সিলেট বা ময়মনসিংহ যে কোনো আমার ফ্যাক্টরিতে ম্যাটেরিয়ালটা নিয়ে যাব। তো এখানে কি অনেকগুলো স্টেপ জি। না? ফ্যাক্টরিতে পোর্টে কে নিয়ে আসবে, কে জাহাজে তুলবে, কে জাহাজের ভাড়া দিবে, কে এটার ইন্স্যুরেন্স করবে, চিটাং পোর্টে আসার পরে এটা ডিউটি ট্যাক্স কে পেমেন্ট করবে, তারপর চিটাং পোর্ট থেকে আমার দ্যাট মিনস ইম্পোর্টার ওয়্যার হাউসে নিয়ে যাওয়ার খরচটা কে দিবে। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে সেটেল করছে ইনকোট্রামস দ্বারা। আমরা ইনকোট্রামস গুলো কি কি, কমনলি ইউজ ইনকোট্রামস বাংলাদেশি কি কি? এফওবি, সিএফআর, এফওবি, সিএফআর। এটা হচ্ছে কমন ইউজড। জি। তারপরে কি আছে? সিপিটি আছে, Yeah. সিআইএফ আছে, ডিপি, ডিডিপি আছে, ডিডিইউ আছে, এক্স ওয়ার্ক আছে, রাইট? তো আমি অ্যাজ এ বায়ার অর সেলার, আমি যে ইনকো টার্মসটাতে অ্যাগ্রি করতেছি, আমাকে বুঝতে হবে যে ওই ইনকো টার্মসের জন্য আমার দায়িত্ব কি। সেম একজন বায়ারের বুঝতে হবে ওই ইনকো টার্মসের জন্য তার দায়িত্ব কি। যদি এগুলা ওয়েল ডিফাইন না থাকতো, তাইলে প্রতিটা ইন্টারন্যাশনাল ট্রেডার আগে আগে এগুলো নিয়েই
মিটিং এর পর মিটিং করতে, ভাই আপনি জাহাজ ভাড়া দিবেন না, ভাই জাহাজ ভাড়া আপনি দিবেন, আচ্ছা আসেন আপনি অর্ধেক আমি অর্ধেক, ভাই এইটুকের ট্রান্সপোর্ট কে দিবে, না ভাই এটা আপনি দেন, না ভাই আমি কেন দিব, আমার দিলে লস হবে। সো প্রত্যেকটা ট্রেডেই আমাদেরকে প্রচুর হ্যাসেল পোহাইতে হতো। তো যে কারণে আইসিসি ইনকোটার্মস ঠিক করে দিছে, ভাই তোমরা ইনকোটার্মসটা দেখো, বুঝো, পড়ো, এই অনুযায়ী তোমরা প্রাইসিং করবা। তোমরা, তুমি সেটাতে এগ্রি করলে করবা, ডিসএগ্রি করলে করবা। তো তোমাকে বুঝতে হবে যে আমি যদি এফওবিতে এগ্রি করি, তার মানে আমার এক্সপোর্টিং কান্ট্রির পোর্ট থেকে আমার সব খরচ আমার, জাহাজ ভাড়া থেকে শুরু করে সব খরচ আমার। আমি যদি এফওবিতে এগ্রি করলাম, করার পর সাপ্লায়ারকে বললাম ভাই এখন জাহাজ ভাড়াটা তুমি দিয়ে দাও, এটা তো সে দিবে না। সো এই যে কনফ্লিক্ট গুলা যাতে অ্যারাইজ না করে, এই কারণে আইসিসি এই কাজগুলা করছে, এবং যেটার সুফল হিসেবে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডটা এত স্মুথলি করতে পারতেছি। এবং তারই একটা প্রোডাক্ট হচ্ছে এলসি, ইউনিফর্ম কাস্টমস। আমরা চাইলে কিন্তু এলসি একটা ক্লজ আমার মতো করে লিখতে পারবো না, আপনার মতো করে লিখতে পারবেন না। অল আর প্রেসক্রাইবড বাই আইসিসি। ওকে। এবং আইসিসি তো একটা প্রেসক্রিপশন দিয়ে দিছে, এটা আবার কান্ট্রি টু কান্ট্রি কোনো দুই একটা ক্লজে তারা তাদের মতো করে লিখতে পারে, বা এডিশনাল কন্ডিশন যেটা আমরা দিই। হ্যাঁ ওইটুক সে করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে ইনকো টার্মসের একটা ইন ডিটেল লিস্ট। এক্স ওয়ার্ক, এফসিএ, এফএএস, এফওবি, সিএফআর, সিআইএফ, সিপিটি, সিআইপি, ডিএপি, ডিপিইউ, ডিডিপি। এইখানে দেখেন বাম সাইডে টাস্ক অফ রিস্ক, এই যে কি কি টাস্ক: এক্সপোর্ট প্যাকিং, লোডিং, ডেলিভারি, এক্সপোর্ট ডিউটি, অরিজিনাল টার্মিনেশন চার্জ, লোডিং অন ক্যারেজ, ক্যারেজ চার্জ, ইন্স্যুরেন্স, ডেস্টিনেশন টার্মিনাল চার্জ, ডেলিভারি টু ডেস্টিনেশন, আনলোডিং অ্যান্ড ডেস্টিনেশন, ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, কাস্টমস ক্লিয়ারেন্স। মানে এই যে প্রত্যেকটা স্টেজের যে একটা প্রোডাক্ট যখন একটা দেশ থেকে এক দেশে মুভ করে, যে প্রত্যেকটা স্টেজের খরচগুলা, এই দেখেন সেলার বায়ার, সেলার বায়ার, আর একটা আছে নেগোশিয়েবল। ঠিক আছে। তো এখানে কোনটা কে করবে, কোন কাজটা কার দায়িত্বে, এই ইনকোটার্মস দ্বারা সেটা ডিফাইন হয়ে যায়। যখন আপনি কোনো প্রোডাক্টের প্রাইসিং এর যে ইনকোটার্মসটা এগ্রি করবেন, দ্যাট মিনস আপনি সাথে সাথে এই দায়িত্বগুলো আপনি নিয়ে নিচ্ছেন বাই ডিফল্ট। এটা এগুলো নিয়ে আর কথা বলার কোনো দরকার নাই। বুঝা গেছে? জি স্যার। আর একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে বাংলাদেশে সিআইএফ ইনকোটার্মসে ইম্পোর্ট করা যায় না। সিআই স্যার, কেন স্যার, এটার কারণটা আচ্ছা কি? আমি বলতেছি, সিআইএফ মানে হচ্ছে কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। বাংলাদেশে সিআইএফ বেসিসে আপনি এক্সপোর্ট করতে পারবেন, বাট সিআইএফ বেসিসে আপনি ইম্পোর্ট করতে পারবেন না। যদি করতে চান সেক্ষেত্রে স্পেশালি কমার্স মিনিস্ট্রি থেকে আপনাকে পারমিশন নিতে হবে। তো ভাই আমার এই ইম্পোর্টটা আমাকে সিআইএফ করতে হবে, হোয়াট এভার দ্য লজিক ইউ হ্যাভ টু সাবমিট। যদি কমার্স মিনিস্ট্রি আপনাকে অনুমতি দেয়, ওকে আপনি এই একটা শিপমেন্ট সিএফ বেসিসে করতে পারবেন। এটা না করতে দেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে সিআইএফ এখানে ইন্স্যুরেন্সটাও আপনার মধ্যে থাকবে। সিআইএফ না, এখানে সিআইএফ মানে হচ্ছে এটাতে এই কস্টিংটাতে ইন্স্যুরেন্সটা ইনভলভ, মানে ইন্স্যুরেন্সের খরচটাও যুক্ত। যদি আপনি সিআইএফ বেসিসে ইম্পোর্ট করেন, সেক্ষেত্রে এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে এটার ইন্স্যুরেন্স অ্যাসিওর করা। ওকে। তখন এক্সপোর্টার তার দেশের কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিবে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের চাওয়া হচ্ছে, ভাই আমার দেশে যথেষ্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আমার দেশের প্রত্যেকটা ইম্পোর্ট বিজনেসের ইন্স্যুরেন্স আমার দেশেই হইতে হবে, টু বুস্ট আপ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা, তাহলে আমাদের বাংলাদেশ যাতে এটার মাধ্যমে অল্প কিছু যে রাজস্ব বা রেভিনিউ অর্জন করতে হ্যাঁ পারে, মানে এটাই উদ্দেশ্য। ইন্স্যুরেন্স প্রিমিয়ামের যে টাকাটা, এটা যাতে বিদেশে না এটা যায়, যাতে এই বাংলাদেশ টাকাটা সরকার যাতে পায়। আমাদের দেশেই থাকে। এই বাংলা, এটাই কারণ স্যার, না? হ্যাঁ এইটাই মেন এটাই কারণ, কারণ এটাই মানে মেন কারণ। বিজনেস ইকোনমিক আমাদের দেশের ইন্স্যুরেন্স ডিফিজিবিলিটি ইনক্রিজ করবে। কোম্পানিকে সাপোর্ট করার জন্য, যে ভাই আমার দেশের যেহেতু প্রোডাক্টটা আমরা কিনে আনবো, তো কিনে আনার জন্য তো প্রোডাক্টের দাম আমরা দিচ্ছি, ইন্স্যুরেন্সের খরচটা যাতে, এই টাকাটা যাতে আমার বাইরে না যায়, এই টাকাটা যাতে আমার দেশের ইন্স্যুরেন্স কোম্পানি
এই বিজনেসটা করতে পারে, তাহলে কি হবে, আমাদের দেশের ইন্স্যুরেন্স বিজনেস সেক্টরটা বুমিং হবে, তারা এই সেক্টরটারে লোকজন কাজ করে খাইতে পারবে, বাংলা কথা যেটা। হ্যাঁ, অর্থাৎ স্যার সিএফ এর ক্ষেত্রে ইন্স্যুরেন্স সাধারণত বহন করে এক্সপোর্টার। এক্সপোর্টার, ইয়েস। ওকে স্যার। তাহলে কি ওর দেশে ইন্স্যুরেন্সটা হয়ে যাবে, ওর দেশের ইন্স্যুরেন্সের খরচের টাকা আপনি এখান থেকে দিয়ে দিচ্ছেন, তাই না? তো এইটা জি যাতে স্যার। না হয়, যাতে ইন্স্যুরেন্সটা আমার দেশেই হয়, এইটার জন্যই সিআইএফ এ রেস্ট্রিকশন দেওয়া আছে। তবে ইন এনি কেস, ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট ডোনেশন পাইছেন, বা কোনো একটা স্পেশাল প্রোডাক্ট, সেই একমাত্র সাপ্লায়ার সারা ওয়ার্ল্ডে, হইতে পারে কোনো একটা ভ্যাকসিন, সেই একমাত্র সাপ্লাই, সে সিআইএফ ছাড়া দিবে না। সেক্ষেত্রে স্পেশাল কেসে আপনি কেস টু কেস অ্যাপ্রুভাল নিয়ে কমার্স মিনিস্ট্রি থেকে দেন আপনি সেটা করতে পারবেন। ওকে। স্যার অনেক থ্যাংক ইউ স্যার, এই ইনফরমেশনটা আগে আমাদের জানা ছিল না। স্যার একটা কোশ্চেন ছিল এখানে। জি। স্যার, সিআইএফটা গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ইন্স্যুরেন্স কস্টটা যাতে আমাদের দেশে থাকে, কিন্তু গভর্নমেন্ট যখন পারচেজ করে মোস্ট অফ দ্য 90% প্লাস পারচেজে সিআইপি মোডে প্রাইসটা নেয়, যাদের টেন্ডার গুলো ফ্লোট করে হুম। সিআইপি বা সিআইএফ মোডে দিচ্ছে। কিন্তু এদিকে প্রাইভেট সেক্টরকে লক করে দিচ্ছে, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, বাট ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট যখন প্রকিউর করে সরাসরি, তখন টেন্ডার গুলোতে সিআইপি মোডে ফরেন পার্টিসিপেন্ট সাপ্লায়ার সরাসরি অংশগ্রহণ করে, তখন তো তার দেশ থেকে সেই ইন্স্যুরেন্সটা নিচ্ছে যেহেতু সিআইপি। এটার কারণটা কি হতে পারে স্যার? দেখেন, আসলে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট নিয়ে এত ওপেন ফোরামে কথা বলাটা না, এটা ঠিক জি। না। ঠিক না কেন? স্যার আমি একটু ইনপুট দেবো স্যার। জি জি, বলেন বলেন। আমি আমি মোশাররফ বলছিলাম, ডিবিএল সিরামিক্স থেকে, ডিবিএল গ্রুপে আছি। জি আমি বলেন বলেন। কমার্শিয়ালে আছি স্যার। জি2জির ক্ষেত্রে স্যার গভর্নমেন্ট একটা কন্ডিশন দিয়ে রাখে কিন্তু, যে জি2জিতে গভর্নমেন্ট ওটা পারবে, সিআই বেসিসে আনতে পারবে, গভর্নমেন্ট পারমিটেড স্যার। মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে সকল কন্ট্রাক্ট হয় আর কি। হ্যাঁ, ওই তো স্পেশাল কেসগুলাতে ওদের পারমিশন তখন। এটা স্যার আমাদের ইয়েতে মানে বলাই আছে স্যার, ইয়েতে 3 বছর মেয়াদে যে আমাদের যে আমদানি রপ্তানি নীতি। ওই তো ইম্পোর্ট পলিসিতে বলা আছে, গভর্নমেন্ট করতে জি পারবে, স্যার। আর আপনি যদি প্রাইভেট সেক্টর থেকে করতে চান সেক্ষেত্রে স্পেশালি কমার্স মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হবে। পারমিশন। হ্যাঁ, জি স্যার, থ্যাংক এটা ইউ নিয়ে স্যার। করা যায়। আর এছাড়াও গভর্নমেন্ট অনেক সময় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকেও টেন্ডারিং করে, সেক্ষেত্রে তারা প্রাইসটা হয়তো সিআইএফ রাখে। এখন হয়তো তারা এখানে ইন্স্যুরেন্স করতে হবে এই হ্যাসেলটা নিতে চায় না, এক। আর গভর্নমেন্টের প্রকিউরমেন্ট প্রসিডিউর এখন এই নিয়মটা তারাই করে রাখছে, তারা আবার ওই যে গ্যাপ দিয়ে রাখছে, চাইলে কেউ অ্যাপ্রুভাল নিতে পারবে। এখন তারা হয়তো এটার হ্যাসেলটা না রাখার জন্য তারা ওইখানে দিয়ে দিচ্ছে, এবং আরো ভিতরে কোনো মেকানিজম আছে কিনা এটা আসলে না জেনে মন্তব্য করা যাবে না। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ। স্যার। ওকে স্যার, পেয়েছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আসি আমরা আমাদের এলসির ডিসকাশনে। হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট? LC or letter of credit is a conditional undertaking issued by importers bank. আমি এই ডেফিনেশনটা আমি এক লাইনে লিখছি, এটা আপনারা নেটে বা গুগলে সার্চ দিলে অনেক কথাবার্তা পাবেন। এখন তো দুনিয়ায় কোনো কিছুই মানে না জানা বা না পাওয়ার কিছু নাই। তো আমি এটাকে এক লাইনে লিখছি, যে আমার কাছে মনে হচ্ছে যে বড় ডেফিনেশন লেখাই যেত, পৃষ্ঠা ভরে ডেফিনেশন লেখা যায়। তো যত ছোট লেখার মধ্যে জিনিসটাকে এক্সপ্রেস করা যায় তত মানুষের বা আমার মনে হয় বুঝতে সুবিধা হয়। জি দেখেন, স্যার, এখানে খুব এক্স্যাক্টলি। সিম্পল কথা, লেটার অফ ক্রেডিট হচ্ছে একটা কন্ডিশনাল আন্ডারটেকিং, ইস্যু করবে হচ্ছে ইম্পোর্টারের ব্যাংক, কার ফেভারে? এক্সপোর্টারের ফেভারে। কন্ডিশনাল আন্ডারটেকিং, দেখেন এলসিতে প্রত্যেকটা কথা এক একটা ক্লজ দিয়ে বলা থাকে, তাই না? প্রত্যেকটা জি কথা, বা এটার বেনিফিশিয়ারি কে, ইস্যু ডেট কবে, এক্সপায়ারি কবে, ভ্যালু কত, কি প্রোডাক্ট আনবে, তার এইচএস কোড কত, লাস্ট শিপমেন্ট ডেট কবে, হোয়াট এভার, সময় মতো ডকুমেন্ট না দিলে কত টাকা আমি কাটবো, ডিসক্রিমেন্ট হলে কত টাকা কাটবো, কত দিনের মধ্যে সে পেমেন্ট থাকবে, প্রত্যেকটা এক একটা ক্লজ দিয়ে বলা থাকে, প্রত্যেকটা ক্লজই এক একটা কন্ডিশন, প্রত্যেকটা ক্লজই এক একটা কন্ডিশন, একটা শর্ত। দ্যাট মিনস যখন আপনি এলসিটা পাচ্ছেন অ্যাজ এ এক্সপোর্টার,
আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে এই প্রত্যেকটা ক্লজ ফুলফিল করার পরেই আমি টাকাটা পাবো। দ্যাট মিনস ব্যাংক ইম্পোর্টারের ফেভারে এক্সপোর্টারকে একটা আন্ডারটেকিং দিচ্ছে যে ভাই তুমি যদি এই এলসির ক্লজগুলা ফুলফিল করো, যে কন্ডিশনগুলো আমরা সেট করে দিলাম, দেন ইউ উইল গেট দ্য মানি ফ্রম মি। আমি তোমাকে এই আন্ডারটেকিংটা দিলাম, ঠিক আছে? বুঝা গেছে আমার কথা? জি। আসি পার্টিস ইনভলভ ইন এ লেটার অফ ক্রেডিট। একটা লেটার অফ ক্রেডিটে নর্মালি কি কি পার্টি ইনভলভ থাকে? একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট অর ইম্পোর্টার, ওকে। একটা হচ্ছে ইস্যুইং ব্যাংক, দ্যাট মিনস ইম্পোর্টারের ব্যাংক বা অ্যাপ্লিকেন্টের ব্যাংক। একটা হচ্ছে বেনিফিশিয়ারি অর এক্সপোর্টার। অ্যাডভাইজিং ব্যাংক, দ্যাট মিনস এক্সপোর্টারের যে ব্যাংকে এলসিটা যাবে। কনফার্মিং ব্যাংক, দেখেন কনফার্মিং ব্যাংকটা আবার কি? প্রথম যে চারটা আমরা দেখলাম, অ্যাপ্লিকেন্ট অর ইম্পোর্টার, ইস্যুইং ব্যাংক, বেনিফিশিয়ারি অর এক্সপোর্টার, অ্যাডভাইজিং ব্যাংক, এই চারটা হচ্ছে বেসিক পার্টি। এই চারটা পার্টি স্যার থাকতেই হবে। স্যার অ্যাপ্লিকান ইম্পোর্টার, এটা এখানে আরেকটা শব্দ ইউজ করা যায় না, ওই কনজাইনার বা হ্যাঁ হ্যাঁ জানি। জি। আর এক্সপোর্টারের ক্ষেত্রে কনজাইনি হবে। কনসাইনি, হ্যাঁ, দেওয়া যায় ঠিক সমস্যা আছে। নেই। আর আবার কনফার্মিং ব্যাংক, দেখেন এলসি তো ইস্যুইং ব্যাংক এক্সপোর্টার ফেভারে একটা আন্ডারটেকিং ইস্যু করে ছেড়ে দিল, যেটা এক্সপোর্টার যে ব্যাংকের নাম বলে দিছে তার প্রোফর্মা ইনভয়েসে সেই ব্যাংকে চলে গেল। সেই ব্যাংক এলসিটা পাওয়ার পরে এলসিটা তাকে এক্সপোর্টারকে অ্যাডভাইস করে দিয়ে দিল, ভাই আপনার একটা এলসি আসছে, এই নেন এলসি কপি, শেষ। আবার অনেক সময় অনেক এক্সপোর্টার আছে, ওকে ফাইন ভাই তুমি এলসি দিবা আমাকে, আমি এলসি নিব, বাট এলসিটা কনফার্ম এলসি হইতে হবে। আরে ভাই তাহলে আবার এলসি এলসি তো আমি আপনাকে তো ভাই একটা আন্ডারটেকিং দিচ্ছি, আবার এটা কনফার্ম এলসি, হ্যাঁ। এলসিটা সে ইস্যুইং ব্যাংক তো এইটার আন্ডারটেকিং দিচ্ছে বা গ্যারান্টি দিচ্ছে, ভাই আমি তোমাকে টাকা দিব। অনেক সময় এক্সপোর্টারের কাছে মনে হইতেই পারে, নর্মালি এই কেসগুলো বাংলাদেশের জন্যই ঘটে। কনফার্ম এলসি কনসেপ্ট, মানে কনফার্ম এলসি বাংলাদেশের থেকেই চায়। বাংলাদেশ ইন এ সেন্স মানে আমাদের মতো বা বাংলাদেশ থেকেও যে সমস্ত দেশগুলা অর্থনীতি আরো খারাপ, সেই সব দেশ থেকেই নর্মালি এক্সপোর্টাররা কনফার্ম এলসি চায় যে ভাই তোমার দেশের তো স্টেবিলিটি নাই, বা তুমি গরিব দেশ, বা তোমার রিজার্ভের অবস্থাও ভালো না, তুমি ভাই আমাকে একটা ইউরোপিয়ান যে কোনো ব্যাংক দিয়ে এলসিটা কনফার্ম করিয়ে দাও। যে তোমার দেশের ব্যাংক যদি টাকা দিতে না পারে, দেন থার্ড একটা ব্যাংক আমাকে ইনশিওর করবে, সে আমাকে পেমেন্ট করবে। বুঝা গেছে? ধরেন বাংলাদেশের, এক্ষেত্রে স্যার কনফার্মিং ব্যাংকের একটা চার্জ আছে না, এবং এই হ্যাঁ চার্জ এই আছে। এই চার্জটা কি ইম্পোর্টারই বহন করতেই হবে? এই চার্জটা, এটা এটা এখন কথা বলে নিতে পারেন, এনিবডি বাট কে বহন নেগোশিয়েবল আছে। করবে এইটা এলসিতে উল্লেখ থাকতে হবে, জি। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। তো মোস্ট অফ দ্য কেসে আমরা, দ্যাট মিনস আমরা ইম্পোর্টাররাই এটা বহন করি, ঠিক আচ্ছা। আছে। বাট আপনি যদি নেগোশিয়েট করে কনভিন্স করতে পারেন যে ওকে আমি তোমাকে এক্সপোর্ট কনফার্মেন্সি দিব, বাট অল কনফার্মেশন চার্জ তুমি বহন করবা, তুমি যদি এটা মানো, তাহলে আমি তোমার এই অর্ডারটা বা এপিআইতে সাইন করব, আদারওয়াইজ ভাই আমি তোমার কাছ থেকে নিব না, আমি আমার অল্টারনেট সাপ্লাই কাছ থেকে নিব। যদি আপনি ওই পজিশনে থাকেন। আর যদি আমরা না ভাই আমার এই ম্যাটেরিয়ালটা ওর কাছ থেকেই নিতে হবে, ও ছাড়া আমার আর কোনো গতি নাই, এখন ভাই কনভার্সেশন চার্জ কেন? তুই যদি তোর ব্যাংকের অ্যাডভাইজিং চার্জও আমার কাছ থেকে চার্জ ভাই, আমি তাও দিব। ইট ডিপেন্ডস যে আপনি এই নেগোসিয়েশনের জায়গায় আছেন কিনা, ওকে। স্যার উইদাউট কনফার্মিং ব্যাংক নেগোশিয়েট কি হতে পারে? হ্যাঁ। আমি আমি কোনো এক্সপোর্টার ইম্পোর্টারের সাথে কোনো কনফার্মিং ব্যাংক ইয়া করলাম না, হুম অ্যাডভাইজিং ব্যাংক আপনাকে এলসি দিয়ে দিবে, আপনি এটার উপর কাজ করবেন, আমরা পেমেন্ট দিয়ে হুম দিব। তার মানে কি সে তখন ওই অর্থাৎ ওই এলসিটাতে কনফার্মেশনের কোনো ক্লজ বা কোনো কথাবার্তা থাকবে না, ইয়েস। ঠিক আছে? মানে কি
তখন ওই এলসিতে দুইটা ব্যাংক ইনভলভ, আর কোনো ব্যাংকে ইনভলভমেন্ট নাই। ঠিক আছে। ওকে, ওকে স্যার। দেখেন আবার অ্যাডভাইজিং ব্যাংক আর নেগোশিয়েটিং ব্যাংক, এইটাও আবার কিন্তু ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে। একই হতে পারে না স্যার? একই হতে পারে, আবার ডিফারেন্ট হতে পারে। ধরেন আপনি আপনি উল্টা চিন্তা করেন, যে ধরেন আপনি বাংলাদেশের একজন এক্সপোর্টার, ওকে। এখন সে ইন্দোনেশিয়া থেকে আপনাকে একটা এলসি দিছে, আপনার আপনার বায়ার। সে বলতেছে, সে এলসি দিছে। এখন সে যে ব্যাংক থেকে এলসিটা ইস্যু করছে, ধরেন আপনার ব্যাংক হচ্ছে, সে ফর এক্সাম্পল উত্তরা ব্যাংক, ওকে। এখন আপনার বায়ার যে ব্যাংক থেকে এলসিটা ইস্যু করছে, ওই ব্যাংকের সাথে ডিরেক্ট উত্তরা ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট বলেন বা আরএমএ বলেন, যে ইন্টারন্যাশনাল ট্রেডের বা ইন্টারন্যাশনাল যে রিলেশন, সেটা ডিরেক্ট উত্তরা ব্যাংকের সাথে তার নাই নাই থাকতে পারে। সব ব্যাংকের সাথে সব ব্যাংকের ইন্টারন্যাশনাল রিলেশন থাকবে, ব্যাপারটা তা না, বা আশা করাও যায় না। যেমন মোবাইল ব্যাংকের সাথে তারা রিলেশন মেনটেন করে, তখন ওই ব্যাংকটা করবে কি, এলসিটা বাংলাদেশের পূবালী ব্যাংকে ইস্যু করবে। ইস্যু করে বলে দিবে, অ্যাডভাইস থ্রু উত্তরা ব্যাংক, অমুক ব্রাঞ্চ, হোয়াট এভার দ্য ব্রাঞ্চ, মতিঝিল ব্রাঞ্চ। তখন ওই এলসিটা আসবে হচ্ছে পূবালী ব্যাংকে। হ্যাঁ, তখন আপনি ওই পূবালী ব্যাংক থেকে, আপনার পূবালী ব্যাংকে অ্যাকাউন্টও থাকতে হবে না, কিচ্ছু থাকতে হবে না। আপনি পূবালী ব্যাংকের ট্রেড সেকশনে ফোন দিয়ে বলবেন যে ভাই, এই না এত নাম্বার এলসিটা, আমার একটা এলসি আসছে যার নাম্বার এত, আমি এলসিটা আজকে নিব, এলসিটা অ্যাডভাইস করে দেন। তখন আপনি পূবালী ব্যাংকে যাবেন, এলসি অ্যাডভাইজিং ফি 750 টাকা থেকে 1100 টাকা, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। ওই টাকাটা আপনারা ক্যাশ তার কাউন্টারে জমা দিয়ে, স্লিপ দিয়ে এলসি কপিটা প্রিন্ট করে দিবে, এলসি কপিটা নিয়ে চলে আসবেন। উত- তখন কি হলো, পূবালী ব্যাংক আপনার জন্য হচ্ছে এলসি অ্যাডভাইজিং ব্যাংক। সে এলসিটা অ্যাডভাইস করলো, আপনাকে দিল। আপনি এই এলসিটা এনে উত্তরা ব্যাংকের কাউন্টারে জমা দিয়ে দিবেন, যে ভাই এই যে আমার এলসিটা পূবালীতে আসছিল, এটা আপনার চেক করে দেখেন এলসিটা ঠিক আছে কিনা, চেক করে আপনি আবার আমার অ্যাডভাইস করে দেন, আমি এটা দিয়ে এক্সপোর্ট করব। এবং আপনি ডকুমেন্টও নেগোশিয়েট করবেন উত্তরা ব্যাংকের থ্রুতে। সেক্ষেত্রে আপনার এখানে অ্যাডভাইজিং ব্যাংক হইলো পূবালী ব্যাংক, বাট নেগোশিয়েটিং ব্যাংক হইলো উত্তরা ব্যাংক। সো অ্যাডভাইজিং ব্যাংক আর নেগোশিয়েটিং ব্যাংক আলাদা হইতে পারে, আবার একই ব্যাংক দুইটা রোলও প্লে করতে পারে। ক্লিয়ার? এটার স্যার কারণ কি? দি ফিনান্সিয়াল ওই দি ক্রাইসিস অথবা দি ফিনান্সিয়াল যে রিস্কটা কাভার করার না জন্য না না, এটা করা হয়? ফিনান্সিয়াল রিস্ক কাভারেজ না, এটা হচ্ছে প্রত্যেক, আমি যেটা একটু আগে বলছি, যে প্রত্যেকটা ব্যাংকের, ধরেন বাংলাদেশের যত ব্যাংক আছে, সব ব্যাংকের কি চায়নার সব ব্যাংকের সাথে রিলেশন আছে? রিলেশন ইন এ সেন্স ফিনান্সিয়াল রিলেশন, ফিনান্সিয়াল ট্রানজেকশনের রিলেশন, আরএমএ বলে এটাকে। বা নষ্ট আরে অ্যাকাউন্ট মেনটেন করে সবাই সবার সাথে করে না তো। ধরেন বাংলাদেশের, ধরেন পূবালী ব্যাংক, ও হয়তো চায়নার 5টা ব্যাংকের সাথে ও রিলেশন মেনটেন করে, অন্য ব্যাংকের সাথে ওর হয়তো ডিরেক্ট আরএমএ নাই, তখনও কি? আর এম স্ট্যান্ড ফর কি বোঝাচ্ছে স্যার? যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট এরকম কিছু? না, ওইটার ফুল মিনিংটা যে কি, আচ্ছা স্যার। ওটা ওরা নষ্ট রিলেশনশিপ এখন করে না। ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট। ঠিক জি। আছে, ওরা ইন্টারন্যাশনাল রিলেশনটা সবাই সব ব্যাংকের সাথে রাখে না, রাখার মানে প্রয়োজনও পড়ে না। যখন তাকে দেখে যে ওই ব্যাংকের সাথে আমার ডিরেক্ট রিলেশন নাই, হ্যাঁ, সেটা দিয়ে ও আবার ওখানে বলে দেয় অ্যাডভাইস থ্রু অমুক ব্যাংক। জি স্যার, তখন এটা ওইটা বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়। চায়না, আমি কিছুদিন আগেও আমার একটা ফেব্রিক ইম্পোর্ট করার টাইমে সেম প্রবলেমটা করেছিলাম। দেন আমাদের ইয়ে ছিল হচ্ছে এবি ব্যাংক, ওর হুম সাথে ওদের রিলেশন ছিল না। পরে আমরা এইচএসবিসি থ্রোতে, আপনি যেটা বললেন না অ্যাডভাইসিং ব্যাংক, হুম হুম। এইচএসবিসি থ্রোতে নিয়ে আসছিলাম। এটা মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তো এর জন্য কি আপনি আবার কিন্তু আবার এবি ব্যাংক দিয়েই হয়তো নেগোশিয়েট করছেন, তাই না? জি স্যার, নেগোসিয়েশন ব্যাংক ছিল আমার এবি ব্যাংক, আর হ্যাঁ অ্যাডভাইজিং ব্যাংক ছিল হচ্ছে এইচএসবিসি। হ্যাঁ, তো এর জন্যই যে অ্যাডভাইজিং ব্যাংক আর নেগোশিয়েটিং ব্যাংক এক ব্যাংকও হইতে পারে, আবার ডিফারেন্টও হইতে পারে। ওকে, দেখেন এই যে এইভাবেও যে এলসি মেকানিজম করে এলসি করা যায়, এটা কিন্তু আইসিসি বলে দিছে, যে ভাই তোমার সব ব্যাংকের সাথে রিলেশন থাকতে হবে সেটাও দরকার নাই,
তোমার যার সাথে রিলেশন আছে ওই দেশে তারে দাও, সে চাইলে ওকে দিয়ে দিতে পারবে। হ্যাঁ, তো এই যে এগুলো মডিফিকেশন কিন্তু আইসিসি ডে ওয়ানেই করতে পারে নাই, প্রয়োজন আসছে, তারা আস্তে আস্তে এগুলোকে মডিফাই করছে হুম 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 বিজনেসটাকে, যাতে সবাই কমফোর্টেবলি বিজনেসটা করতে সহজ পারে। হয়, কমফোর্টেবল হয়। ঠিক আছে, তারপরে দেখেন আবার রিম্বার্সিং ব্যাংক। রিম্বার্সিং ব্যাংক মানে কি, যে টাকা দেয়, যে টাকাটা পেমেন্ট করে। রিম্বার্সিং ব্যাংকও আবার ডিফারেন্ট হইতে পারে। ইস্যুইং ব্যাংক নর্মালি কি, ইস্যুইং ব্যাংক টাকা দিবে এই নিশ্চয়তা দিছে। আবার অনেক সময় এই রিম্বার্সিং ব্যাংক আবার, ইস্যুইং ব্যাংক বলতে পারে আমি তোমাকে এলসি দিচ্ছি, বাট তুমি পেমেন্ট পাবা ওই ব্যাংক থেকে। যখন কনফার্মিং ব্যাংক অ্যাড থাকবে তখন কনফার্মিং ব্যাংক পেমেন্ট করে দিবে, এই ইস্যুইং ব্যাংক পরে কনফার্মিং ব্যাংকে পেমেন্ট করবে। এর জন্য রিম্বার্সিং ব্যাংক রিম্বার্সিং ব্যাংক হচ্ছে যে ব্যাংক এক্সপোর্টারকে, দ্যাট মিনস বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে, সেই ব্যাংকটাকে বলা হয় রিম্বার্সিং ব্যাংক। এই ব্যাংক একই ব্যাংক হইতে পারে, আবার দুইটা ব্যাংক অন্য ব্যাংকও হইতে পারে। দ্যাট মিনস ইস্যুইং ব্যাংকও রিম্বার্সিং ব্যাংকের রোল প্লে করতে পারে, আবার অন্য কোনো ব্যাংকও রিম্বার্সিং ব্যাংকের রোল প্লে করতে পারে। পার্থ ভাই, হ্যাঁ ভাই। আমি এখানে এটা স্যার, আমি একটু পার্থ আমি ভাই, একটু হ্যাঁ, শুনতে পাচ্ছি, এই- বলেন। এইখানে হলো দেখা গেল আপনি বললেন যে যেটা কনফার্মিং ব্যাংক ব্যাংক ঠিক আছে, এখানে তো তাহলে আমার রিম্বার্সিং ব্যাংক হলো সেটাই যেটার সাথে এলসি ইস্যুইং ব্যাংকের নস্ট্র অ্যাকাউন্ট মেনটেন করা আছে। মেনটেন করা এবং আছে, হ্যাঁ। হলো এবং নস্ট্র অ্যাকাউন্টটা আমি যতদূর জানতাম সবই ইউএসএ চ্যানেল হয়ে যায়, এম রাইট? হ্যাঁ, যে কোনো, নট অনলি নষ্ট অ্যাকাউন্ট, যে কোনো ইউএস ডলারের মুভমেন্ট, ইউএস ডলারের যে কোনো মুভমেন্ট ইউএস ট্রেজারি হয়েই যায়। ইউএস হ্যাঁ, ট্রেজারিকে নোটিফাই না করে সারা ওয়ার্ল্ডে একটা ডলারও মুভমেন্ট করে না। সেক্ষেত্রে যদি কনফার্মিং ব্যাংক হলো দেখা গেল যে কোনো ইউএস এর বাইরের কোনো কান্ট্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে তো কনফার্মিং ব্যাংক পেমেন্ট করতে পারবে না। সো ওই ইউএস এর কোনো একটা ব্যাংকের মাধ্যমেই পেমেন্টটা যাইতে হবে, যেটার সাথে এলসি ইস্যুইং ব্যাংকের হলো নস্ট অ্যাকাউন্ট মেনটেন করা আছে। হুম। আচ্ছা, এক্ষেত্রে যদি ইউরোতে যদি এলসি হয় তখন ভাইয়া, মোশাররফ ভাই বলছেন? ও, এখন তো না, কনফার্মিং ব্যাংক নিয়ে কথা হচ্ছে, কনফার্ম এলসি নিয়ে। হ্যাঁ, কনফার্ম এলসি করতে হলে আচ্ছা এখন ওটা তো ইউএসএ করবে। কনফার্ম এলসিটা উনি যেটা বললো ইউএসএ হয়ে যায়, ইউএসএ না ব্যাংক। না না, ওনার যদি ইউরোতে হয় সেক্ষেত্রে ইউএস হয়ে যাবে না, যদি ইউএস ডলার হয় সেক্ষেত্রে ইউএস 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 হয়ে ডলার যাবে। হলে যে কোনো ইউএস ডলারের মুভমেন্ট হ্যাঁ, এটা অবশ্যই ইউএস ট্রেজারি হয়ে যাবে, ইউএস ট্রেজারি নক হয়েই যাবে। ওকে। এখন আমার আমার এলসি যদি ইউরোতে হয় মানে হ্যাঁ, ইউএসডি এর ডলারের পরিবর্তে, ও ক্ষেত্রে তাহলে যাবে না, মেকানিজমটা ইউএসএ যাবে না, ইউএসএ যাবে না ভাই। তখন যাবে তখন আপনি ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নের থ্রুতে যাবে। বাট ইউনিয়নের থ্রুতে যাবে। ঠিক হ্যাঁ, আছে। সেই আমাদের ক্ষেত্রে তো সেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এলসি ইউএস ডলারে হয়। হুম। হ্যাঁ, সেই ক্ষেত্রে কনফার্মিং ব্যাংক হলো রিম্বার্সিং ব্যাংকের কাজ করতে পারে যদি কনফার্মিং ব্যাংক কোনো ইউরোপিয়ান কান্ট্রির হয়। জি। ঠিক আছে। আহ, আচ্ছা, আমাদের দেশ থেকে কিন্তু আমরা ইউএসডিতে ইউএসডিতে এলসি করতে পারি, ইউরোতে পারি, জাপান ইয়েনে পারি, এবং আরএমবিতেও এলসি করতে পারবো, এটা বাংলাদেশ ব্যাংক বলে দিছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পারতেছি না। কিন্তু স্যার কি কি স্যার ডিফিকাল্টিজ ফেস করতেছেন? প্র্যাকটিক্যালি পারা স্যার যাচ্ছে না। কিছুদিন এর স্যার মূল প্রবলেমটা হচ্ছে কি, আমাদের দেশে তো আরএমবির কোনো রিজার্ভ নাই। আহ, আমাদের দেশে তো রিজার্ভের সাথে রিলেশন। আমাদের দেশে তো আরএমবির কোনো রিলেশন নেই। আমি যদি আরএমবিতে একটা এলসি ওপেনও করি, যখন এটা পেমেন্ট ম্যাচিউরড হবে, পেমেন্টটা যখন দিতে যাবে, তখন তাকে ডলার দিয়ে আরএমবি কিনে, মানে ডলারকে আরএমবিতে কনভার্ট করে দিতে হবে। সো আলটিমেটলি প্রেশারটাই আর সে স্যার ডলারেই কিছুদিন আগে পড়তেছে। শুনলাম ইন্ডিয়ান ইয়ারুপিতেই এলসি হবে, পিএসআরএম সম্ভবত এরকম একটা ইনিশিয়েটিভ ইসহাক ভাই এটা শুনছিলাম। নিয়েছিল। এটার পার্সপেক্টিভ এবং ইয়াটা স্যার, ফিজিবিলিটিটা এটা কতটুকু? এটা ইন্ডিয়ান রুপিতে এলসি হবে, এটা আমিও শুনছি। আমাদের আহ, সাথে ইন্ডিয়ার বিজনেস আছে, বাট আমি আজ পর্যন্ত এটা ইন্ডিয়ান সাপ্লায়ারদেরও বলতে শুনি নাই, ভাই তুমি আমাকে রুপিতে এলসি দাও। তো এগুলা এস্টাবলিশ করতে হইলে জি, আপনাকে বাউন্ড করতে হবে।
ইন্ডাস্ট্রি গুলোকে বাউন্ড করতে হবে যে তুমি যদি ইন্ডিয়াতে এলসি দাও বা চায়নাতে এলসি দাও, ইউ মাস্ট বি ইন আরএমবি ফর চায়না অ্যান্ড রুপি ফর ইন্ডিয়া, আদারওয়াইজ কেউই এইটাতে কনভার্ট হবে না। কারণ প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা কোম্পানি যারা এক্সপোর্ট করে, সবাই চায় আমার কাছে ডলার আসুক, আমার কাছে ডলার মজুদ থাকুক। কেন কি? জি কারণ আপনি যদি, আপনার কাছে যদি ডলার থেকে, আপনি, আপনার জন্য সারা ওয়ার্ল্ড খোলা, আপনার জন্য সারা ওয়ার্ল্ড খোলা। বাট আপনার কাছে আরএমবি বা আপনার কাছে ইন্ডিয়ান রুপি থাকলে আপনি কিন্তু সেটাকে, সেটা দিয়ে আপনি যখন আপনি ট্রেড করতে যাবেন আদার দেন দ্যাট কান্ট্রি, তখন কিন্তু আপনাকে আবার ওই রুপির থেকে ওই গিয়ে ডলারেই কনভার্ট হইতে হবে। আমরা স্যার তো শুনছিলাম বিএসআরএম অথবা চিটাং এর এরকম কয়েকটা কোম্পানি ইন্ডিয়ান রুপিতে এলসি করার জন্য অ্যাপ্রোচ নিচ্ছিল, তার পরবর্তীতে কতটুকু কি হইলো আর 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 জানি না না, আর এটা কি। এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে আমাদের দেশের জন্য, কারণ অতটা ভায়াবল না। ভায়াবল না এই কারণে, আমি ধরেন আমি ইন্ডিয়াতে রুপিতে আমি এলসি দিলাম, ভাই আমার পেমেন্টটা আমি রুপিতে করব কিভাবে? আমার কাছে কি রুপি আছে রিজার্ভ? আমার তো আছে ভাই ডলার। আলটিমেটলি তো চাপ যায় ডলারে পড়বে। হ্যাঁ, যদি আমার সাথে ইন্ডিয়ার বাণিজ্য ঘাটতি যদি সে 60-40 হইতো, যে আমি 60% ইম্পোর্ট করি, 40% এক্সপোর্ট করি, তাহলে তাহলে যদি আমি এক্সপোর্টটা রুপিতে করতাম, তাহলে আমার কাছে রুপি রিজার্ভ থাকতো, তাহলে আমি জি রুপি টু রুপি নক আপ করতে পারতাম। কিন্তু আমি ইয়েস, তো অন্য কারেন্সিতে মুভ করলে তো আমার তো যে লোডটা যা ওই ডলারের উপরেই পড়তেছে, যে কারণে এই ডিসিশন গুলা ফিজিবল হচ্ছে না। বুঝতে পেরেছি স্যার। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান যে যে রিজার্ভ তো ওভাবে নাই, আমাদের না, আমাদের আমার রিজার্ভ দেশে তো, হচ্ছে ডলার বেস। আমরা তো রিজার্ভটাই, আমরা তো ডলার, কারণ আমরা তো থ্যাংক ইউ রিজার্ভ স্যার, মানে বুঝতে আমরা পেরেছি। ডলারকে কনসিডার করি, রাইট? ওই জন্য ভাইয়া স্যার বললাম। আমি স্যার আমি টপিকস রিলেটেড একটা কথা বলবো। শিওর শিওর, বলেন ভাই। কনফার্মিং এবং হ্যাঁ রিইম্বার্সিং বলেন। ব্যাংক নিয়ে কথা বলতেছিলাম স্যার। কনফার্মিং ব্যাংকটা তো মানে কখনো পেমেন্ট করে না, অনলি সে মানে সে গ্যারান্টি দেয় যে আমি যদি ইস্যুইং ব্যাংক অথবা রিইম্বার্সিং ব্যাংক পেমেন্ট না করে সেক্ষেত্রে আমি পেমেন্ট তাহলে করবো। তাহলে আমি পেমেন্ট করবো, তাই না? অনলি সে হুম, এই গ্যারান্টিটা দিয়ে সে চার্জটা নেয়, হুম, তাই না স্যার? হ্যাঁ আর রিইম্বার্সিং ব্যাংকটা অ্যাকচুয়ালি কেন রিইম্বার্সিং ব্যাংকটা অ্যাড হয় আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি আর কি। এটা আচ্ছা। কি সে তার কারণ ইস্যুইং ব্যাংক তো ইচ্ছা করলেই সে পেমেন্ট করতে পারে অন ম্যাচুরিটি, তাই না? হুম, হুম। তাহলে রিইম্বার্সিং ব্যাংকটা কেন মানে অ্যাড করা হয়, এটা একটু ক্লিয়ার করবেন স্যার? আচ্ছা আমি বলি, আহ, আমি যদি এলসির ক্লাসিফিকেশন আসতাম, ইউপাস এলসি বলে এক টাইপের এলসি জি আছে, জি আপনারা জি নিশ্চয়ই জি জানেন। জি জি দেখবেন ইউপাস এলসিতে ম্যাক্সিমামই থার্ড পার্টি পেমেন্ট জি 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 করা থাকে। থার্ড পার্টি অথবা যে ওবিও, আমি হ্যাঁ থার্ড বাংলাদেশ পার্টি অথবা থেকে, ওবিও। জি ঠিক আছে, থার্ড পার্টি হ্যাঁ অথবা ওবিউ, যখন ওরা থার্ড পার্টি, এই যে থার্ড পার্টি ব্যাংক একটা দিয়ে যখন একটা ইউপাস এলসি দেয়, তখন কিন্তু রিম্বার্সিং ব্যাংকটা আর অটোমেটিক্যালি চলে আমার আসে। এলসি ইস্যুইং ব্যাংক থাকে না, রাইট? জি তখন কিন্তু আরেকটা ব্যাংক তাকে পেমেন্ট করে দিচ্ছে আফটার 180 days ফর র জি মেটেরিয়াল, তখন ইস্যুইং ব্যাংক ওই পেমেন্টটা রিম্বার্সিং করে ব্যাংকে পেমেন্ট করে দিই। তো এই কারণে রিম্বার্সিং ব্যাংক, আমি এই কারণে এটাকে দেখেন ডাবল স্টার দিয়ে একটু দূরে সরাই রাখছি, যে এটা ইস্যুইং ব্যাংক ইনডাইরেক্টলি ছাড়াও ইনভলভ। একটা অন্য একটা ব্যাংক পেমেন্টের দায়িত্বটা নিতে পারে, বুঝতে ঠিক পেরেছি। আছে? জি জি ইউপাস এলসির ক্ষেত্রে অনলি ফর তাহলে স্যার আমি অনলি ফর ইউফাস এলসির ক্ষেত্রে এটা মানে থার্ড অ্যাড পার্টি, হ্যাঁ, হচ্ছে, তাই তো? ইউপাস এলসি আপনি ওবিউ থেকেও করতে পারেন, অফশোর ব্যাংকিং ইউনিট হ্যাঁ অফ দ্য ইস্যুইং ব্যাংক, সেটাও করতে জি পারে। জি আবার অনেক সময় ইস্যুইং ব্যাংক কি করে, থার্ড পার্টি একটা ব্যাংকের অন্য একটা থেকে ব্যাংক মানে জি ডলারের ফ্যাসিলিটিটা নেয়, যে ভাই তুমি পেমেন্টটা করে দিও, আমি তোমাকে 180 দিন পর দিব। তো জি জি বাংলাদেশে ইউপাসটা খুবই পপুলার হয়ে গেছিল, কিন্তু স্টিল আছে স্যার, স্টিল আছে। আমি যত এলসি করি সবই মানে বিলো বিলো 10,000 অনলি ফর আমি সাইড দিতে পারতেছি। আর হ্যাঁ, 10,000 ওভার অল আমাকে ইউপাস দিতে হয়। কিন্তু ইউপাসে আহ, কি এখন করাটা ওয়াইজ হচ্ছে? এখন স্যার আমাদের অল্টারনেটিভ সোর্স তো নাই। মানে আপনার ইউপাস দিতে গেলে কনফার্ম মানে যে কনফার্ম করতে হচ্ছে না, এলসিটা এট কনফার্মেশন দিতে হচ্ছে না। না সেটা আমি যদি আমি থার্ড ব্যাংকে যাই তাহলে কিছু ব্যাংক আমার কাছে কনফার্ম চায়, সেক্ষেত্রে আমি নেগোশিয়েট করে নেই আমার পার্টির সাথে, তখন আমি অন্য কনফার্মিং অন্য যে অন্য- বেনিফিশিয়ারি মানে না, এখানে তখন আমি ইউপাস এলসি স্যার ইউপাস এলসির আমরা এটা একটু পরে দেন স্যার, কারণ আমরা যারা কমার্শিয়াল না আমাদের কিন্তু
বুঝতে পারতেছেন একটু আপনারা যখন সমস্যা এলসির হচ্ছে, হ্যাঁ। আচ্ছা স্যার ইয়েতে আপনি যাবেন মনে তখন হয় আপনি টপিক যেটা রিলেটেড থাকাটাই ভালো স্যার, আপনি যেখানে আপনি আছেন স্যার সেখানে। আপনার মতো আগে জানি যেগুলো আমরা হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ এলসি আসবে ডিফারেন্সিয়েশন আসবে তখন আমরা স্পেসিফিক টপিকস গুলো যেমন নিয়ে আলাপ মোশাররফ করতে ভাই পারবো। বুঝতেছে উনি তো হচ্ছে কমার্শিয়ালের, কিন্তু আমরা যারা আচ্ছা নন আচ্ছা ঠিক আছে কমার্শিয়াল ঠিক আছে আমাদের ওকে ফাইন। মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, দ্য স্টেপ ইন দ্য এলসি অপারেশন, এই যে এখানে একটা অ্যারো মেরো দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে একটা বক্স করা আছে, দেখেন শুরু হলো কোত্থেকে, 1 নাম্বার কোথায়, ইম্পোর্টার, হ্যাঁ, এক্সপোর্টার। এক্সপোর্টার কি করে, প্রথমে একটা প্রোফর্মা ইনভয়েস বা ইন্ডেন্ট ইস্যু করে, তারপরে সেইটার বেসিসে, ওই প্রোফর্মা ইনভয়েসের বেসিসে ইম্পোর্টার এলসি রিকোয়েস্ট দেয় ব্যাংককে, ব্যাংক এলসিটা ট্রান্সমিট করে এলসি অ্যাডভাইজিং ব্যাংকের কাছে, এলসি অ্যাডভাইজিং ব্যাংক থেকে এলসিটা এক্সপোর্টার নেয়, এক্সপোর্টার নিয়ে এক্সপোর্ট করে, তারপরে আবার সে এই ডকুমেন্টগুলো সাবমিট করে তার নেগোশিয়েটিং ব্যাংকের কাছে, বা এখানে এলসি অ্যাডভাইজিং ব্যাংক বা নেগোশিয়েটিং ব্যাংক একই হতে পারে। তারপর সেই এলসি নেগোশিয়েটিং ব্যাংক সেই ডকুমেন্টটা পাঠিয়ে দেয় রিম্বার্সিং ব্যাংকের কাছে, রিম্বার্সিং ব্যাংক আবার আর ইস্যুইং ব্যাংক একই ব্যাংক হইতে পারে, ঠিক আছে। এখানে একই ব্যাংক, যখন সে এলসিটা ইস্যু করতেছে তখন তার রোল হচ্ছে ইস্যুইং ব্যাংক, যখন সে পেমেন্ট রিটায়ার করতেছে বা পেমেন্ট রিলিজ করতেছে তখন তার রোল হচ্ছে রিম্বার্সিং ব্যাংক। ওকে, সো জি ডকুমেন্ট চলে আসলো, সে যদি ডকুমেন্টটা ইন অর্ডার পেলো, ইন অর্ডার পাওয়ার পরে সেই ডকুমেন্টটা সে আবার নোটিফাই করে ইম্পোর্টারকে, ভাই তোমার এই এলসি ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা ইন অর্ডার আছে, এটা এখন পেমেন্ট টার্মস অনুযায়ী যদি সাইট এলসি হয় তাহলে উইথিন 5 ওয়ার্কিং ডে, যদি ডেফার্ড হয় হাউ মেনি ডেজ, 60 ডেজ, 90 ডেজ, সেই অনুযায়ী সে পেমেন্ট করবে, বা ডেফার্ড হলে বলে যে অ্যাকসেপ্টেন্স দিয়ে ডকুমেন্টটা নিয়ে যান, যে প্রসিডিউর আর কি আমার দেশে, ডকুমেন্টটা নিয়ে আসলো, ওই অনুযায়ী ইম্পোর্টার ম্যাটেরিয়ালটা রিলিজ করলো, ডান, আর ব্যাংক পেমেন্ট করে দিল, এক্সপোর্টার পেমেন্ট পেয়ে গেল, ঠিক আছে। এটাতে কি আর কোনো কথা বলার আছে? এগুলো কথা তো আগেই স্যার এখানে যেগুলো আছে নেগোশিয়েটিং ব্যাংক এবং রিম্বার্সিং ব্যাংক এগুলো আপনি যখন ডিটেলস আলোচনা করবেন তখন এসে যাবে আশা করি। এখন এখন যদি আমরা প্রশ্ন করতে যাই আমাদের ট্র্যাকটা এগুলো তো অলরেডি তো রিম্বার্সিং ব্যাংক, ইস্যুইং ব্যাংক, এগুলো নিয়ে তো এতক্ষণ কথাবার্তা হইলো, হ্যাঁ জি স্যার হয়ে গেল। জি তাই স্যার। না? তা ওইটাকেই জি একটা মানে একটা ফ্লো দেখানো আর কি, যে আসলে অ্যাক্টিভিটি গুলা ওয়ান এভাবে, টু থ্রি ফোর এটা আছে আপনারা স্যার, স্টেপ পেয়ে বাই যাবেন স্টেপ আছে যে এখানে কোথা থেকে কি হয়, অনেকগুলো। হ্যাঁ কোথা থেকে অ্যাক্টিভিটিটা কোথায়, কোনটা প্রথমে কোনটা পরে তারপরে কোনটা, এটার একটা জাস্ট যাতে একটু আপনি যদি মন দিয়ে পড়েন তাহলেই, মানে এখানে কেউ সবাই আর এই ম্যাচিউর, এই হ্যাঁ, স্লাইডটা এটা কিন্তু স্যার সবাই আমরা একবার এখনো পাই পড়লেই, নাই। বুঝি নাই, স্লাইডটা আমরা এখনো পাই নাই। পাবেন পাবেন তো ভাই। ক্লাসটা শেষে না, ক্লাসটা হইলে না পাবেন। না স্যার আগে দিয়ে দেয় তো। অসুবিধা নেই। ওকে স্যার, সমস্যা নেই, ক্যারি অন। মুনির ভাই কি আছে নাকি আজকে আমাদের সাথে? আছে আমাদের এখানে আর তো মনে আজকে হয় এখন 1টা বাজছে রাত। আজকে মনে হয় নাই, কারণ থাকলে উনি উনি এর মধ্যে একটা দুইটা সাউন্ড করতেন, মনে হয় নাই। হবে না। আচ্ছা, দেখো এটা আমি স্যার মুনির ভাইকে দিয়ে দিব না, উনি দিয়ে দিবেন আপনাকে। ওকে ঠিক আছে স্যার, আগেই যান আপনার মতো করে স্যার, ওকে স্যার। থ্যাংক ইউ। ওকে, ডিফারেন্ট টাইপস অফ লেটার অফ ক্রেডিট, বাজে কটা বাবা, 11টা বাজে না? আচ্ছা, দেখেন এখানে অনেক টাইপের লেটার অফ ক্রেডিট আছে, তো আমরা এগুলো সবগুলা বাংলাদেশে এগুলো সবগুলো প্র্যাকটিসও নাই, ঠিক আছে। তো অন দ্য বেসিস অফ অব্লিগেশন, ইরিভোকেবল আর রিভোকেবল। স্যার ইরিভোকেবল এখানে মানে, এখানে স্যার যেগুলা মানে আমরা ব্যবহার করি ওইগুলার দিকে ফোকাস করেন, যেগুলা নাই ওগুলা আসলে আহ, মানে ওইভাবে করে আসলে না ইফেক্টিভ হবে না আমাদের না জন্য। আমি ওগুলো নিয়ে বেশি কথা বলবো না, আমি এখানে কথা বলে আমি আপনাদেরকে একটা এলসি কপি দেখাবো। যারা এলসি ডিল করেন তারা তো ভাই জানেন, এখানে অনেকেই আছে যারা এলসি কোনোদিন দেখেন নাই, আমি ওইটাতে নিয়ে যাব, আমি আমার যে কোনো সেশন বা কথা, আমার এগুলাকে না একটু প্র্যাকটিক্যাল রাখার চেষ্টা করি, আননেসেসারি কথাবার্তা বললে ভাই, এত হাই থটের কথাবার্তা বললে মানুষের মাথা নষ্ট কইরা রেজাল্ট জিরো। ওকে, এখানে প্রথমটা একটু জানা দরকার, ইরিভোকেবল এবং রিভোকেবল। ইরিভোকেবল মানে হচ্ছে অপ্রত্যাহারযোগ্য, আর রিভোকেবল মানে হচ্ছে প্রত্যাহারযোগ্য। তো নর্মালি বাংলাদেশ থেকে আমরা আমাদের যত এলসি হয় প্রত্যেকটা এলসি ইরিভোকেবল এলসি হয়, মানে আমি যে এলসিটা ওপেন করলাম, যে আন্ডারটেকিংটা দিলাম, এটা আমি অ্যাজ এ এলসি ওপেনার বা অ্যাজ এ ইম্পোর্টার আমি এটা প্রত্যাহার করব না। আপনারা দেখবেন, ধরেন আপনি একটা এলসি ইস্যু করছেন, তো কোনো কারণে আপনি যদি ব্যাংকে বলেন যে ভাই এলসিটা আমি ক্যান্সেল করে দিতে চাই, দেখেন তো ব্যাংক এলসিটা ক্যান্সেল করে কিনা,
ব্যাংক এলসি ক্যান্সেল করবে না। ব্যাংক বলবে যে না ভাই, আপনি যে এলসিটা ক্যান্সেল করবেন, বেনিফিশিয়ারি থেকে আগে রিটার্ন নিয়ে আসেন। যে এলসিটা ক্যান্সেল করলে তার কোনো অবজেকশন নাই। আপনি একটা এলসি দিলেন, আপনি এলসি দিলেন মানে কি, আমি আন্ডারটেকিং দিছি আপনার হয়ে, যে ভাই তুমি এটা ম্যাটেরিয়ালটা রেডি করো, এই ডেটের মধ্যে তুমি শিপমেন্ট করো, এই ডেটের মধ্যে তুমি আমাকে ডকুমেন্ট দাও, আমি তোমাকে পেমেন্ট করব। আর আপনি বললেন আর আমি আমার এই আন্ডারটেকিং তুলে নিলাম না। কারণ এটা পাওয়ার পরে সে হয়তোবা প্রোডাকশন শুরু করছে, হয়তোবা প্রোডাকশন মাঝপথে আসে, আমি এই সময় যদি তাকে বলি ভাই এলসিটা ক্যান্সেল, তাহলে তো সে, তার তো ফিনান্সিয়াল লস হবে বা আমার ইমেজটা কই থাকবে। সো একটা এলসি ওপেন করার পরে সেটা ইরিভোকেবল, প্রত্যাহারযোগ্য না। বাট যদি বেনিফিশিয়ারি অ্যাগ্রি করে, ইন দ্যাট কেস এলসিটা ক্লোজ করা যেতে পারে। অন দ্য বেসিস অফ ডকুমেন্ট, ক্লিন ক্রেডিট, ডকুমেন্টারি ক্রেডিট, আমরা ডকুমেন্টারি ক্রেডিটটাই করি, প্র্যাকটিস করি, যেটা লেটার অফ এলসি, লেটার অফ ডকুমেন্টারি ক্রেডিট। অন দ্য বেসিস অফ স্পেশাল ফিচার, ট্রান্সফারেবল ক্রেডিট, ব্যাক টু ব্যাক ক্রেডিট। বাংলাদেশে ব্যাক টু ব্যাক ক্রেডিট হয়, যারা গার্মেন্টস সেক্টরে আছেন তারা এটার সাথে সবচেয়ে বেশি পরিচিত, কারণ তাদের অলমোস্ট 100% এলসি থাকে, ব্যাক টু ব্যাক এলসি। তারা আমার চেয়ে এই ব্যাক টু ব্যাক নিয়ে ভালো জানেন, কারণ আমি আমার লাইফে 18-19 বছর চলে আমার ক্যারিয়ার, আমি গার্মেন্টসে কখনো কাজ করি নাই। তো এই জায়গাটাতে আমার একটা কি বলবো, শর্টকামিং আছে। গার্মেন্টস সেক্টরে কমার্শিয়ালের অনেক ভ্যারাইটি আছে, গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন, তাই না? এখানে আছেন কেউ গার্মেন্টসের? জি স্যার, আসলে আমি আছি। হ্যাঁ, আপনি আপনার তো তাহলে ব্যাক টু ব্যাক তো মানে আপনারা, এটা হচ্ছে আপনাদের রেগুলার আমাদের ব্যাপার, স্যার তাই না? 100% এটা আমাদের রেগুলার রেগুলার ব্যাপার। তো প্র্যাকটিস। এটা নিয়ে একটু বলি। ব্যাক টু ব্যাক হচ্ছে সে, আপনি একটা মাস্টার এলসি পান, দ্যাট মিনস আপনার যে বায়ার সে আপনাকে একটা এলসি দেয়, সেই এলসিটাকে আপনি ব্যাংকে লিয়েন রেখে আপনি আবার আপনার র মেটেরিয়াল ইম্পোর্টের জন্য এলসি করেন, রাইট? জি স্যার, র আবার মেটেরিয়াল যখন অ্যাক্সেসরিজ। আপনি এক্সপোর্ট করার পরে আপনি আপনার মাস্টার এলসির এগেনস্টে যে পেমেন্টটা রিয়েলাইজ হয়, ওই পেমেন্টটা রিয়েলাইজ হওয়ার পরে আপনার এই এলসির পেমেন্টগুলো আবার চলে যায়। ঠিক আছে? তো এখানে মাস্টার এলসিটাকে ব্যাংক গ্যারান্টি হিসেবে ইউজ করে আরো সেই এক্সপোর্টারের প্রয়োজনীয় র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য আরো এলসি খুলতে দেয়। তবে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, রিভলভিং রেড ক্লজ ক্রেডিট, গ্রিন ক্লজ ক্রেডিট, কনফার্ম লেটার অফ ক্রেডিট। এই যে কনফার্ম লেটার অফ ক্রেডিট, যেটা এতক্ষণ আলোচনা হয়েছে, যে কোনো একটা ব্যাংক, থার্ড কোনো একটা ব্যাংক সেটাতে কনফার্মেশন দেয়। আর রেড ক্লজ, গ্রিন ক্লজ এগুলাতে হচ্ছে আপনার পেমেন্ট রিলেটেড, যে আপনি সাপ্লায়ার আপনাকে হয়তো এটার, আপনি অনেক সময় এলসি পাইলেন, এলসির এগেইনস্টে একটা অ্যাডভান্স পেমেন্ট লাগবে, যে আমার $1,00,000 এলসি, 30% আমাকে অ্যাডভান্স দিতে হবে। তো এলসি পাওয়ার পরে আপনি ব্যাংক গ্যারান্টি সাবমিট করলে আপনি আবার শিপমেন্টের আগে একটা অ্যাডভান্স টাকা পেয়ে যাবেন। এগুলা অনেক ধরনের মেকানিজম করা যায় চাইলে। ওকে, তো ওগুলাকে এইভাবে ভাগ করা হয়েছে। অন দ্য সোর্স অফ ফান্ডের, ক্যাশ এলসি, ব্যাক টু ব্যাক এলসি, এলসি আন্ডার 8, বাটার এলসি। এখানে বাটার এলসিটা একটু ব্যাক টু ব্যাক তো এখানে আছেই। ক্যাশ এলসি তো কি, পণ্য আসবে টাকা যাবে শেষ। আর বাটার এলসিটা হচ্ছে পণ্যের বিনিময়ে পণ্য, যে সে আমি ইন্ডিয়া থেকে আলু আনবো, বিনিময়ে আমার দেশ থেকে মাছ দিব, ফর এক্সাম্পল। এইটা হচ্ছে বাটার এলসি, যেখানে কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন হবে না, প্রোডাক্টের বিনিময়ে প্রোডাক্ট। এটা স্যার হয়, এটা স্যার হ্যাঁ, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়। এটা হয়, কিন্তু এটা আমি কখনো দেখি নাই, বাট এটা একটা অপশন আছে। আইসিসি এরকম একটা অপশনও রাখছে এলসিতে, যে বাটার এলসি আপনি চাইলে, মানে একসময় বিনিময় প্রথা ছিল না, একসময় কি ছিল, জি জি, ভাটা যখন পথা ছিল এক সময় বিনিময়। যখন টাকা বা মুদ্রা আবিষ্কার হয় নাই, ওই সময় তো বিনিময় প্রথাই ছিল। তো আমরা তো ওই জায়গা থেকে সিভিলাইজড হতে হতে এই জায়গায় আসছি, তাই না? ওইটা তো ছিল আমাদের অরিজিন। ভাই আমার বাড়িতে আলু আছে, পেঁয়াজ নাই, নেন 2টা আলু দিয়ে একটা পেঁয়াজ দেন। তো এই যে ওই কনসেপ্টে বাটার এলসি, বাটার বাটার এলসি একটা কনসেপ্ট আছে, যেটাতে পণ্যের বিনিময়ে পণ্য। এখন এটার ভ্যালুয়েশনটা কি হবে, এইটা দুই পার্টি ঠিক করে নেবে, যে 10 মণ আলু দিলে 1 মণ মাছ, নাকি 10 মণ আলু দিলে 3 মণ মাছ। ওকে, এলসি আন্ডার 8টা কি স্যার তাহলে? এলসি আন্ডার 8 হচ্ছে, 8 মানে কি, দাঁত দাঁত সাহায্য।
হ্যাঁ, দাদা সাহায্য চাই সাহায্য। এলসি। এইটা এই যে বাংলাদেশে আপনারা নাম শুনছেন তো, ইউএস এইড, ইউকে এইড, জি জাইকা, ওকে। তো সারা ওয়ার্ল্ডের যে যারা এই যে মোরল আর কি, ধনী দেশ, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, জাপান, চায়না এইড, তো এরা কি করে, এরা সারা বছরের এদের একটা সাহায্য করার বাজেট থাকে, ইউএসএআইডি, এটার নাম তো আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ স্যার জানি। বাংলাদেশে এরা আহ, প্রতি বছর ভালো পরিমাণ সাহায্য দেয়। তো অনেক দেশ, এই দেশগুলো সাহায্য দেয়, তারা থ্রুতে, তাদের বিভিন্ন এজেন্সি আছে, তাদের থ্রুতে টাকাটা দেয়। এই টাকাটা এদেশের আহ, একটা গরিব দুঃখী বলেন বা হেলথ সেক্টর বলেন বা এডুকেশন সেক্টর বলেন, ওই সেক্টরগুলোতে খরচ করা হয়, দ্যাট ইজ এইড। অনেক সময় ধরেন ইউএসএইড আপনাকে বললো যে ভাই, আমি তোমার দেশের জন্য একটা হেলথ বা আহ, মানে সে 10 বছরের বাচ্চাদের জন্য একটা ভিটামিনের ট্যাবলেট দিব, যেটা খেলে দিস 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 হবে, তো এটা আমি এইড হিসাবে দিব। তো বাট তোমাকে এই ওষুধটা জার্মানি থেকে নিতে হবে, তুমি জার্মানি থেকে নিবা, জার্মানি থেকেই তোমার শিপমেন্ট হয়ে চলে যাবে, আমি জার্মানিকে পেমেন্ট করব। তুমি এই হচ্ছে তার কন্ট্যাক্ট পেপার, তুমি এইটা তোমার ব্যাংকে দেখে একটা এলসি দাও। কারণ যখন দুই দেশের মধ্যে একটা ট্রেড হবে, তখন তো একটা ডকুমেন্ট লাগবে, কারণ কোনো ডকুমেন্ট ছাড়া তো একটা ট্রেড হইতে পারে না। জি তো তখন হয়তো আমি, এগুলা আর কি মানে গভর্নমেন্ট লেভেল বা ওই লেভেলে হয় আর কি। স্যার, অ্যাজ এক্সাম্পল কোভিড এর ক্ষেত্রে যে ইয়াগুলো আসলে তখন মনে হয় এইভাবে হ্যাঁ, তো হয়েছিল কিছু ভাই না। টাকা তোমার দিতে হবে না, তুমি নাও, তুমি নাও, আমি টাকা ওইখানে দিয়ে দিব। মানে তখন হয়তো এলসি হয়, তখন এলসিতে বলা থাকে ভাই এটা পেমেন্ট দিবে ইউএস ট্রেজারি আন্ডার দিস Yes. এগ্রিমেন্ট। এখানে আমি এলসিটা খালি দিচ্ছি ফর ফর্মালিটিস টু মেক দ্য শিপমেন্ট, বাট আই এম নট লায়াবল ফর দ্য পেমেন্ট। ওকে, পেমেন্ট দিবে সেই। তো এরকম কোনো মেকানিজম আছে। তো আরেকটা জিনিস আপনাদের বলি, আপনারা কেউ কখনো ইউনিসেফের সাথে ডিল করছেন? ইউনিসেফ, স্যার আগের কোম্পানিতে আমি সরাসরি করি নাই, কিন্তু সেভ দ্য চিলড্রেন প্রোগ্রামে হুম, এরকম একটা প্রোগ্রাম আচ্ছা ছিল। আমি বলি, দেখেন ইউনিসেফ, ইউনিসেফ বাংলাদেশ থেকে প্রচুর ওষুধ নেয়। হ্যাঁ, প্রচুর ওষুধ নেয় বিশ্বের বিভিন্ন দেশে। বেসিক্যালি তারা নেয় হচ্ছে ডিরেক্ট জার্মানিতেও নেয় বাংলাদেশ থেকে। এখানে কৃমির ওষুধ নেয়, হ্যাঁ, অ্যালবেন্ডাজল, কৃমির ওষুধটা নেয়। আর এইটাই বেশি নেয়, কৃমির ওষুধ। হ্যাঁ, একটা সিরাপও নেয়, আবার ট্যাবলেটটাও নেয়। আমি যখন স্কোয়ারে ছিলাম তখন আমি এটা দেখতাম আর কি, স্কোয়ারের আমি এক্সপোর্টে ছিলাম প্রায় 7 বছর। তো আমরা যে ইউনিসেফকে এক্সপোর্ট করতাম, ইউনিসেফ কিন্তু আমাদের কোনো এলসি দিত না, জানেন। ইউনিসেফের সাথে একটা পার্চেস অর্ডার সাইন হইতো বোথ পার্টি, ইউনিসেফের পার্চেস অর্ডারটা এগেনস্টে ব্যাংক এলসি দিত, ব্যাংক আমাকে এক্সপোর্ট আচ্ছা। করতে দিত। কারণ ইউনিসেফের সাইন পার্চেস অর্ডারটাকে ব্যাংক কনফার্ম পেমেন্ট হিসেবে ধরে নিত, যে ভাই ইউনিসেফের সাইন পার্চেস অর্ডার, ওকে ভাই তুমি এক্সপোর্ট করো, আমি জানি আমি ডিউটি টাকা পাবো। আচ্ছা। স্যার ঠিক আছে, তো অনেকটা এগুলা, সেলস কন্ট্রাক্ট না এটা? হ্যাঁ এটা সেলস কন্ট্রাক্ট। ইয়েস। ঠিক আছে, এখন আমরা একটা এলসি কপি দেব। আমরা একটা এলসি কপি দেখি, হ্যাঁ। ।
দেখা যাচ্ছে? এখন আসে নাই, এখন আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা এলসি ট্রান্সমিট হওয়ার পরে যে কপি, দেখেন এই যে এখানে এমটি টাইপ, MT700, MT700 এগুলো হচ্ছে আবার ফিনান্সিয়াল কোডিং আর কি, হ্যাঁ। 700 যখন যেটা এমটি, তার মানে হচ্ছে এটা হচ্ছে এলসি ইস্যু। যখন এটা এলসির কোনো অ্যামেন্ডমেন্ট হবে তখন দেখবেন এখানে লেখা থাকবে 707, হ্যাঁ। এটা হচ্ছে সেন্ডার ইনস্ট্রাকশন। আপনি স্যার সম্ভবত সুইফট কপিটা দেখাচ্ছেন না হ্যাঁ আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে। তো এটা হচ্ছে সেন্ডার ব্যাংক, সেন্ডার ব্যাংকের সুইফট কোড। এটা হচ্ছে রিসিভিং ব্যাংক, রিসিভার ব্যাংকের সুইফট কোড এবং ব্যাংকের নাম। ব্যাংক অফ চায়নাতে এলসিটা গেছে। দেখেন আমি যেটা বলছিলাম না, যে এলসির প্রত্যেকটা কথাই এক একটা ক্লজ বা এক একটা কন্ডিশন। এই যে F27, F40A, F20, F31C, এগুলো যে ইউসিপিডিসি, ইউনিফর্ম কাস্টমস প্র্যাকটিস অফ ICC, সেইটার গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা ক্লজে কোন কথা থাকবে, কোন কন্ডিশন থাকবে, এগুলো প্রেসক্রাইব করা। ওকে, দেখেন F20, এটাতে ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার, এলসি একটা, প্রত্যেকটা এলসির একটা ইউনিক নাম্বার থাকবে। কবে এটি ইস্যু হয়েছে, অ্যাপ্লিকেবল রুলস কি, দেখেন ইউসিপি লেটেস্ট ভার্সন, ইউসিপি ইউনিফর্ম কাস্টমস প্র্যাকটিসের লেটেস্ট ভার্সন, মানে ইউসিপি তো কি ইয়ার বাই ইয়ার বা 2 বছর 4 বছর 5 বছর পর পর যে রিভিশনটা হয়, সেই লেটেস্ট যে ভার্সন সেইটা রুলস অনুযায়ী এই এলসির সব রুলস অ্যাপ্লিকেবল। ঠিক আছে, 21 এর পরে আর হয় না স্যার, আর হয় না এখনো সম্ভবত। না রিভিশন হচ্ছে, ওই জন্য তো বলে দিচ্ছে লেটেস্ট ভার্সন, মানে রিভিশন হলে ওই রিভিশন 1টাই এটার জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা ঠিক স্যার, আছে, এখানে একটা একটা যে প্রশ্ন হচ্ছে, সুইফট কোডটা আমরা তো অ্যাকাউন্টস নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তো কাজ করি সাধারণত, এখানে সুইফট কোডটা এত বেশি ইম্পর্টেন্ট কেন স্যার? এই যে আচ্ছা ব্যাংকে সুইফটের ফুল মিনিংটা কি? SWIFT, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংকিং ট্রানজাকশন। ঠিক আছে, তো ইন্টারন্যাশনালি ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন গুলা ওই সুইফট কোডের মাধ্যমেই হইতে হবে। যেমন কি আমরা অফিসিয়াল কমিউনিকেশন করি অফিসিয়াল মেইলে, ওকে। ফর এক্সাম্পল, আমি আমার অফিসিয়াল মেল ছাড়া আমার পার্সোনাল মেল থেকে যদি আমি আমার পার্টিকে মেল দিয়ে বলি, ভাই তুমি এটা এখানে শেয়ার করো বা এটা আমার সাথে এই মেলে কমিউনিকেট করো, সেটা কিন্তু ইলিগাল কমিউনিকেশন হবে। কারণ অফেন্সিভ। এখানে কিন্তু মানে আমি আমার অফিসিয়াল কমিউনিকেশনটা আমি আমার অফিসিয়াল ডোমেইন মেল আইডি থেকেই করব। এটা যেমন ওয়ান কাইন্ড অফ লিগাল ইস্যু, সেরকম এই প্রত্যেকটা ব্যাংকের নির্দিষ্ট সুইফট কোড আছে, এবং অন্য ব্যাংক এই সুইফট কোড ছাড়া এই এলসিটা যদি তারা মেইলে দিয়ে দিত, ওই ব্যাংক এই এলসিটাকে অ্যাকসেপ্ট করতো না। কথা হচ্ছে ভাই, সুইফটের মাধ্যমে তোমার এটা, সুইফট হচ্ছে তাদের অফিসিয়াল কমিউনিকেশনের কমিউনিকেশন। লিগাল এবং সবচেয়ে নিরাপদ ওয়ে, বুঝতে পেরেছি ব্যাংক স্যার। টু ব্যাংক ইন্টারন্যাশনালি কমিউনিকেশনের জন্য। ওকে, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশন, সুইফট, এটার সুইফট কোড। হুম, এটা হচ্ছে কবে এলসিটা এক্সপায়ার হবে, কোথায় এক্সপায়ার হবে। এটা অ্যাপ্লিকেন্টের নামটা আমি কেটে দিছি, বেনিফিশিয়ারি নামটা আমি কেটে দিছি। এটা যে অ্যাপ্লিকেন্ট মানে যে ইম্পোর্টার, আর বেনিফিশিয়ারি মানে হচ্ছে যে এক্সপোর্টার। কারেন্সি কোড, যে কত, কারেন্সি কোড অ্যান্ড অ্যামাউন্ট, কারেন্সি কি ইউএসডি, কত ভ্যালুর, অ্যাভেলেবেল উইথ বাই, দেখেন অ্যানি ব্যাংক অফ ইন চায়না বাই নেগোসিয়েশন। দেখেন এখানে বলে দিছে যে অ্যানি ব্যাংক ইন চায়না বাই নেগোসিয়েশন, মানে এলসিটা সে পাওয়ার পরে সে যে কোনো ব্যাংক দিয়েই নেগোসিয়েশন করতে পারবে, চায়নার ওপেন করে দেওয়া আছে। ঠিক আছে, এর জন্য কি এলসি অ্যাডভাইজিং ব্যাংক এবং নেগোসিয়েটিং ব্যাংক যে আলাদা হইতে পারে, এটা এখানে এটা অ্যালাউ করাই আছে। ড্রাফটার দেখেন, এটা একটা ইউপাস এলসি ছিল, 180 days ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স, বাট বেনিফিশিয়ারি উইল গেট সাইড পেমেন্ট। স্যার এটা একটু কঠিন লাগছে এই কথাটা। একবার আচ্ছা বলছে সাইড পেমেন্ট, আবার অ্যাকসেপ্টেন্স থেকে আবার 180 দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি একটু একটু একটা জিনিস একটু বলে নেই। এলসির যে আমাদের পেমেন্ট মুডের উপর ভিত্তি করে এলসি আমরা যদি বলি 3 প্রকার, হ্যাঁ। সাইট এলসি, ডেফার্ড এলসি, ইউপাস এলসি। যেটা আমি এর আগে এলসির ক্লাসিফিকেশনে সম্ভবত এটা আমি
আহ, বলি নাই, না বলেই চলে আসছি। ওকে, এটা একটু মাথায় রাখবেন। এলসি পেমেন্ট মোডের উপর ভিত্তি করে তিন প্রকার, একটা হচ্ছে সাইট, ইউপাস, ডেফ সরি ডেফার্ড। হ্যাঁ, সাইট এলসিটা কি? সাইট এলসি হচ্ছে দেখা মাত্র পেমেন্ট করে দিতে হবে। দেখা মাত্র কি? দেখা মাত্র ডকুমেন্টে পণ্য দেখা দেখা মাত্র। মাত্র, হ্যাঁ, ডকুমেন্ট দেখা যখন মাত্র। যখন এক্সপোর্টার শিপমেন্ট করে এই যে এলসি টার্মস অ্যান্ড ক্লজ ফুলফিল করে ডকুমেন্ট ব্যাংকে সাবমিট করে দিছে, এবং আপনার এলসি ইস্যুইং ব্যাংক বা রিম্বার্সিং ব্যাংক যখন ডকুমেন্টটা পাবে, দেখার উইথিন 5 ওয়ার্কিং ডে পেমেন্ট করে দিতে হবে। দ্যাট ইজ কল সাইড এলসি। আর ডেফার্ড এলসিটা কি? ডেফার্ড এলসি হচ্ছে সেক্ষেত্রে এক্স ইম্পোর্টার একটা সার্টেন টাইমের জন্য ক্রেডিট পায়। সেটা হইতে পারে 30 ডেজ, 60 ডেজ, 90 ডেজ। ওকে, এটা কোন দিন থেকে? যেদিন থেকে শিপমেন্ট ডেট থেকে, দ্যাট মিনস বিএল বা এয়ারওয়ে বিলের ডেট থেকে, যে ডেটে শিপমেন্ট হয়েছে ওই ডেট থেকে 90 ডেজ পরে আমি পেমেন্টটা করব। সেটা হচ্ছে ডিফার্ড পেমেন্ট, মানে বিলম্বে পেমেন্ট করা। আরেকটা হচ্ছে ইউপাস, ইউজেন্স পেমেন্ট অ্যাট সাইট, ইউপিএএস। হ্যাঁ, ইউজেন্স পেমেন্ট অ্যাট সাইট, তার মানে হচ্ছে এই ইউপাসটা হচ্ছে ডেফার্ড আর সাইট পেমেন্টের কম্বিনেশন। ইউপাসটা হচ্ছে ডেফার্ড আর সাইট পেমেন্টের কম্বিনেশন। দেখেন, অ্যাজ এ বায়ার, আমি চাবো বাকিতে কিনতে, রাইট? কারণ আমি যদি আমার পেমেন্টটা পরে দিতে হইলে সেটা আমার জন্য সুবিধা, যে আমি একটা ম্যাটেরিয়াল কিনে আনলাম, সেইটা দিয়ে আমি ম্যাটেরিয়াল প্রসেস করে আমি বিক্রি করে তারপর আমি টাকা দিলাম। দ্যাট মিনস আমার ওয়ার্কিং ক্যাপিটালের উপরে লোড পড়লো না, আমি আমার বিজনেসটাকে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটালে রান করাইতে পারলাম। আপনারা তো সাপ্লাই চেইনের ক্লাসগুলো শেষ জি স্যার। করছেন। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল এই টার্মসটা কি আপনারা শুনছেন? স্যার, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে একটা কোম্পানিকে রান করার জন্য যে ফান্ডটা থাকে সেটাই। আর যে নেগেটিভ হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটাল যদি এটার সারপ্লাসের জায়গায় যদি কম থাকে আমাদের নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটালে বিজনেস রান করা, আপনার বিজনেস রান হবে, বাট আপনার ক্যাপিটাল আপনি ইউজ করবেন না, অন্যের ক্যাপিটাল দিয়ে চালাবেন। দ্যাট ইজ কল নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। কেন এই ক্লাসগুলো করছেন আপনারা এখন লাইক কোনো সাপ্লায়ার ক্রেডিট। হ্যাঁ, এগুলো তো আপনাদের এই কোর্সের ক্লাসগুলোতে যে কোনো একটা সময় বলার কথা। সাপ্লায়ার ক্রেডিট নিয়ে ওয়ার্কিং ক্যাপিটালটা রান করে। হ্যাঁ, দ্যাট ইজ কল নেগেটিভ ওয়ার্কিং। দ্যাট মিনস আমি আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করব না, আমি সাপ্লায়ার কাছ থেকে বাকি নিব। বাকি নিয়ে আমি সেইটা দিয়ে, সে সাপ্লায়ার কাছ থেকে আমি 60 দিনের বাকি নিলাম, আমি বাকি নিয়ে সেই ম্যাটেরিয়ালটা দিয়ে প্রসেস করে উইথিন 45 ডেজ আমি সেল করে টাকা নিয়ে আসলাম, এনে তারপর আমি আমার সাপ্লায়ার পেমেন্ট দিলাম। দ্যাট ইজ কল রান দ্য বিজনেস বাই নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, সো অ্যাজ এ বায়ার আমি চাবো যে ভাই আমি বাকিতে কিনবো, বাকিতে কিনলে আমাকে পরে টাকা দিতে হবে। এই মুহূর্তে আমার ওয়ার্কিং ক্যাপিটাল ব্লক হচ্ছে না, ওই টাকাটা আমি অন্য জায়গায় ইউজ করতে পারতেছি। আর অ্যাজ এ সেলার তার চাওয়া থাকে ভাই আমি বেচা মাত্র টাকা পাবো, ঠিক কিনা বলেন? ঠিক। সেলারের চাওয়া থেকে আমি এখনই বিক্রি করলাম, এখনই আমাকে টাকা দাও। সো এই দুইজনের চাওয়াটাকে কম্বিনেশন করছে হচ্ছে ইউপাস। ওকে, ফাইন। 180 ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স, এইটা হচ্ছে, এই কথাটা হচ্ছে ফর বায়ার। বায়ার যেদিন ডকুমেন্টটা অ্যাকসেপ্টেন্স দিল, যে ওকে ডকুমেন্ট ব্যাংকে আসছে, অ্যাকসেপ্টেন্স দিয়ে সে ডকুমেন্টটা দিল, সেই দিন থেকে 180 দিন পরে অ্যাজ এ বায়ার আমি ব্যাংকে পেমেন্ট করব। মানে কি, আমি 180 দিনের জন্য এটা ক্রেডিট পাইলাম। বাট বেনিফিশিয়ারি উইল গেট সাইড পেমেন্ট। কিন্তু বেনিফিশিয়ারি, দ্যাট মিনস সেলার, যে টাকাটা পাবে, ব্যাংক তাকে উইথিন 5 ওয়ার্কিং ডে পেমেন্টটা করে দিবে। এতে কি ব্যাংকে। হলো? হ্যাঁ, ব্যাংক পেমেন্ট করে দিবে উইথিন 5 ওয়ার্কিং ডে, কাকে? বেনিফিশিয়ারিকে। কিন্তু অ্যাজ এ বায়ার আমি 180 দিন পরে ব্যাংকে পেমেন্টটা করব। হ্যাঁ, 180 দিন পরে যে পেমেন্টটা করব, এর জন্য ব্যাংক কি করবে? আমার কাছ থেকে একটা ইন্টারেস্ট নেবে। সেই ইন্টারেস্টটা কত নিবে, এটা ব্যাংক টু ব্যাংক, কাস্টমার টু ব্যাংক, এটা নেগোসিয়েশনের ব্যাপার। আমার সাথে ব্যাংকের নেগোসিয়েশন কি আছে, আমার ইন্টারেস্ট কত হবে, ইউপাসের ক্ষেত্রে আমার রেট কি হবে, ইউপাস যদি আমি থার্ড পার্টি দিয়ে অ্যারেঞ্জ করি সেক্ষেত্রে আমি কত পার্সেন্ট সেভ করতে পারবো। সো এই কাজগুলো বেসিক্যালি করে হচ্ছে ফিনান্স, Yes. যে কোথায় গেলে 10 পয়সা ইন্টারেস্ট কমানো যাবে।
ওকে স্যার এটা কি এই পেমেন্টটা অ্যাকসেপ্টেন্স 180 দিন পরে পেমেন্টটা দিবে, কিন্তু বেনিফিশিয়ারি পাবে সেটা 100 দিন পর। এই বায়ার কি পেমেন্টটা করে দিবে অ্যাডভাইজিং একটু স্যার, ইস্যুইং ব্যাংক কি পেমেন্টটা দিয়ে দিবে? ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারিকে, দ্যাট মিনস এক্সপোর্টারকে, যে এলসিটার টাকাটা পাবে, জি, ইস্যুইং ব্যাংক বা রিম্বার্সিং ব্যাংক উইথিন 5 days তাকে পেমেন্টটা দিয়ে দিবে, সে পেয়ে গেল। বাট ব্যাংক টু ব্যাংক আমি পেয়ে পাই, গেল। আচ্ছা, এক্সপোর্টার টাকা পেয়ে গেল, বাট আমি আমার ব্যাংকে 180 দিন পরে টাকাটা পেমেন্ট করব। আমি 180 দিনের ক্রেডিট পাচ্ছি, বাট বায়ার বা সেলার সাইড পেমেন্টেই টাকাটা পাচ্ছে। দ্যাট মিনস সাইট আর ডেফার্ডের কম্বিনেশন হচ্ছে ইউপাস। বুঝতে পেরেছি। এই যে এখানে ড্রাই মানে হচ্ছে যে পেমেন্ট করবে। পার্সিয়াল, তবে দেখেন কি আছে, পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ, ট্রান্সশিপমেন্ট অ্যালাউ, পোর্ট অফ লোডিং, কোন পোর্ট থেকে শিপমেন্টটা লোড হবে, এনি পোর্ট অফ চায়না, কোন পোর্টে এটা আসবে, চট্টগ্রাম, লেটেস্ট ডেট ফর শিপমেন্ট, কবে শিপমেন্ট হবে সেটাও বলা আছে। এই দেখেন ডেসক্রিপশন অফ গুডস, এখানে গুডস এর নাম থাকবে, কোয়ান্টিটি থাকবে, এইচএস কোড অবশ্যই থাকতে হবে, টোটাল ভ্যালু এত। এই দেখেন ট্রেড মোড, এফওবি চায়না ইনকোটার্মস টু 2020, দেখছেন? জি, এই কথাটা যদি না থাকে, এই এলসিটা কোথাও acceptable হবে না। ইনকোটার্মস কি, এফওবি স্যার ইনকোটার্মস, এখানে সরি, একটু আগে দেখালেন যে ট্রান্সশিপমেন্ট অ্যালাউড, এই ট্রান্সশিপমেন্ট ওকে, ট্রান্সশিপমেন্ট অ্যালাউড, পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউড। পার্সিয়াল শিপমেন্টটা কি, ধরেন আপনি কোনো একটা মেটাল 100 টন অর্ডার করছেন, ওকে, এখন সাপ্লাই বলতেছে ওকে ফাইন, আমি তোমাকে উইথিন 10 days 20 টন শিপমেন্ট করে দিচ্ছি, আবার 1 মাস পরে আমি তোমাকে 80 টন করে দিচ্ছি। দ্যাট মিনস সে শিপমেন্টটাকে দুইবারে করবে, দ্যাট ইজ কল পার্সিয়াল শিপমেন্ট। আর ট্রান্সশিপমেন্ট মানে কি, ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে ধরেন আপনার নিম্বো থেকে চিটাগাং একটা ম্যাটেরিয়াল আসবে, এটা ডিরেক্ট ভেসেল, দ্যাট মিনস যে জাহাজটাতে করে ম্যাটেরিয়ালটা আসবে সেই ভেসেলটা নিম্বো থেকে সেরে ডিরেক্ট চিটাগাঙে আসবে, কোনো পয়েন্টে দাঁড়াবে না, দ্যাট ইজ কল ডিরেক্ট। আর ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে এটা নিম্বো থেকে সেরে দরকার পড়লে এটা আবার হংকং যাবে, হংকং থেকে সিঙ্গাপুর আসবে, সিঙ্গাপুর থেকে বাংলাদেশ আসবে, যদি এইভাবে সেটা ঘুরেও আসে সেইটাও অ্যালাউড, সেইটা আসতেও কোনো বাধা নাই। ঠিক আছে? তো একটা নর্মালি এই বিরতিহীন একটা লোকাল, একটা বিরতিহীন একটা লোকাল হ্যাঁ, একটা হচ্ছে ডিরেক্ট সার্ভিস, একটা হচ্ছে মানে বিরতি দিয়ে সার্ভিস দিবে। সো লোকাল এগুলো সার্ভিস। নর্মালি অ্যালাউড থাকে। হ্যাঁ, কারণ কি, ধরুন কোনো একটা কারণে আপনার ডিরেক্ট ভেসেলেই আপনি আপনার সাপ্লায়ার শিপমেন্টটা করছে, বাট কোনো একটা কারণে সেই জাহাজটাকে তার যাত্রাপথ পরিবর্তন করতে হয়েছে, জাহাজ চাইলে এটা করতে পারে, এই রাইট তার আছে, তো তখন এটা কি হবে, আননেসেসারি ডকুমেন্টটা ডিসক্রিমিনেন্ট হবে। ঠিক আছে? ওকে, দেখেন তারপর দেখেন 46 এখানে বলা আছে ডকুমেন্ট রিকোয়ার্ড। এই যে ব্যাংক বলতেছে আমি তোমাকে আন্ডারটেকিং দিচ্ছি, এই যে ডকুমেন্ট রিকোয়ার্ড, এই যে প্রত্যেকটা ক্লজ তো তাকে মানতে হবে। কোথায় কি টাকা এর চেয়ে বেশি টাকা ক্লেম করলে কিন্তু ব্যাংক দিবে না তাকে। ঠিক আছে? তারপরে এটা সে শিপমেন্ট করার পরে এইখানে যে ডকুমেন্ট গুলোর কথা বলা আছে, ফুল সেট অফ অরিজিনাল ক্লিন শিপড অন বোর্ড বা বিল অফ লেডিং ব্লা ব্লা ব্লা, এগুলা কার কনসাইন গিয়ে থাকবে, কি কি স্যার নামে এখানে থাকবে, কিভাবে প্রথম লিখতে হবে। ইয়াতে 46 ইয়াতে 1 বেনিফিশিয়ারিজ ড্রাফট ইন ডুপ্লিকেট, এটা কি ড্রাফট এলসির কথা বলেছে, ইয়া করা হচ্ছে? এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, হ্যাঁ, এটা একটা বিল আচ্ছা, অফ এক্সচেঞ্জ বলে একটা ডকুমেন্ট আছে, ওটার একটা কপি। আমি এখানে আসলে ইম্পোর্ট প্রসেস বা ইম্পোর্ট অপারেশন নিয়ে কথা বলতে চাচ্ছি না। তো আসলে ব্যাপারটা ভালো হইতো যে আমি যদি আগে ইম্পোর্ট প্রসেস বা ইম্পোর্ট অপারেশন নিয়ে বা ইম্পোর্ট প্রকিউরমেন্ট নিয়ে ক্লাসটা নিয়ে দেন এলসি ক্লাসটা নিতাম, তাইলে আমার বা আপনাদের জন্য লিঙ্ক করতে সুবিধা হতো। হ্যাঁ, তো এই যে ড্রাফট ইন ডুপ্লিকেট, এগুলো হচ্ছে একটা ইম্পোর্ট প্রসেস বা এক্সপোর্ট প্রসেসের একটা ডকুমেন্টেশন। ওকে, এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে তারপর কি বিল অফ লেডিং, যেটা শিপিং কোম্পানি দিবে। তারপর বেনিফিশিয়ারি সাইন কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিডস,
আরো যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এই সবগুলো পূরণ করে এই ডকুমেন্টগুলো তাকে কত দিনের মধ্যে সাবমিট করতে হবে দেখেন। পিরিয়ড অফ প্রেজেন্টেশন ইন ডেজ 21 days, বাট উইদিন দ্য ভ্যালিডিটি অফ দ্য ক্রেডিট। দ্যাট মিনস শিপমেন্ট হওয়ার 21 দিনের মধ্যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, বাট এলসির ভ্যালিডিটি থাকা অবস্থায়। এখানে একটা কথা আছে, কনফার্মেশন ইনস্ট্রাকশন উইদাউট, দেখেন তার মানে কি এলসিটা কনফার্ম এলসি না। যদি এটা কনফার্ম এলসি থাকতো তাহলে এখানে বলা থাকতো কনফার্মড, এবং আরেকটা ক্লজ দিয়ে বলা থাকতো যে কে কনফার্মেশন দিচ্ছে। আর পার্থ ভাই, ওই যে ড্রয়ের ওইখানে তো মনে হয় কনফার্মিং ব্যাংকের অ্যাড্রেস দেওয়া থাকতো, হ্যাঁ, যেখানে তখন তখন ওই যে ও রিমার্সিং ব্যাংক হয়ে যাইতো, যদি রিমার্সিং ব্যাংক থাকতো তখন এইখানে Exactly. অন্য ব্যাংক চলে আসতো, এই যে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা এলসির চেহারা। এলসির চেহারা কিরকম হয়, যারা এখানে কমার্শিয়ালে কাজ করেন তারা তো জানেন, যারা কমার্শিয়ালে কাজ করেন না আমি তাদের জন্য এটা রাখছি। এখানে যে আবার অ্যাডিশনাল কন্ডিশন আছে, এলসিএফ নাম্বার টাম্বার দিতে হবে। সো একটা এলসি, এক্সপোর্ট এলসি হোক আর ইম্পোর্ট এলসি হোক, এলসিটা পাওয়ার পরে যারা কমার্শিয়ালে কাজ করেন প্রথম কাজ হচ্ছে এলসিটা ভালো করে পড়া। হ্যাঁ, যে অনেক সময় ব্যাংকের অনিচ্ছাকৃত ভাবেই অনেক ভুল হইতে পারে। হ্যাঁ, তো যদি সেই ভুলটা থেকে শিপমেন্ট রিলিজ করা নিয়ে একটা প্রবলেম দেখা দিতে পারে, যে কারণে এলসি যখন একটা এস্টাবলিশড হয়ে যায়, হোয়াট এভার দ্য এলসি, ইম্পোর্ট এলসি অর এক্সপোর্ট এলসি, এলসিটা ভালো করে চেক করে দেখা, যদি কোনো কারেকশন লাগে সেটা শিপমেন্টের আগেই কারেকশনটা করে নেওয়া। ঠিক আছে, ইফ এই ছিল আজকে আমাদের থেকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড পার্থ ভাই, আমার বলেন। একটা যে কনফিউশন আছে, আপনি যদি এলপি কপিটা একটু বের করতেন পেমেন্ট টার্মস এর ওই ক্লজটাতে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি ফোল্ডারটাই ক্লোজ করে দিছি মনে হয়। মানে আমি আমি বের করা লাগবে না, আমি আমি যদি একটু বলি, সেটা হলো যে ওইখানে তো দেখা গেল যে লেখা রয়েছে যে 180 days ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স বাট বেনিফিশিয়ারি উইল গেট পেমেন্ট এট সাইড বেসিস। অনেক সময় লেখা থাকে ডেট অফ নেগোসিয়েশন, ঠিক আছে? তো দেখা গেল যে বেনিফিশিয়ারি যখন নেগোশিয়েটিং ব্যাংকে ডকুমেন্টসটা সাবমিট করে, তখন কি হলো এই টাইমটা কাউন্ট হয়, ওই ডেটটাই কাউন্ট হয় যে 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 তারিখে নেগোশিয়েটিং ব্যাংক হলো অরিজিনাল ডকুমেন্টসটা রিসিভ করছে ওই ডেটটা। এই যে হ্যাঁ, অনেক সময় দেখা থাকে যে ডেট অফ নেগোসিয়েশন। হ্যাঁ, তখন যে ডেটে ও ডকুমেন্টটা ওর ব্যাংকে নেগোশিয়েট করছে, ওই ডেট জি, থেকেই 180 ডেজ কাউন্ট হবে। হ্যাঁ, এবং এই ডেজ কাউন্টিং গুলা রাখার দায়িত্ব হচ্ছে ব্যাংকের। ব্যাংকের, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আর একটা জিনিস, সেটা হলো ওই যে লেখা রয়েছে যে অ্যাভেলেবল উইথ বাই নেগোসিয়েশন এনি ব্যাংক ইন চায়না বাই চায়না। নেগোসিয়েশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি একটু উদাহরণ দিই, মানে এটা এটা সবার মনে হয় কাজে আসবে। আমি বলেন। রিসেন্টলি জিনিস ফেস করছি, তো সো দেখা গেল যে আমার বেনিফিশিয়ারি ব্যাংক হলো সাপোজ ব্যাংক অফ চায়না, হ্যাঁ এন্ড এখানে যেহেতু শর্ত দেওয়া আছে যে এনি ব্যাংকে সে নেগোশিয়েটিং ব্যাংক হিসেবে সাবমিট করতে পারবে, সে দেখা গেল একজন বেনিফিশিয়ারি, সে দেখা গেল ব্যাংক অফ হুজুতে সাবমিট করলো। হুম হুম ব্যাংক অফ হুজু কি করলো, ব্যাংক অফ হুজু দিল, ব্যাংক অফ চায়নাতে ডকুমেন্টস দিল, তার ব্যাংক অফ চায়না হলো কি হলো, আমার এলসি ইস্যুইং ব্যাংকে পাঠিয়ে দিল। প্রসেসটা তো এরকমই। হ্যাঁ হ্যাঁ। এখন দেখা গেল সাপ্লায়ার বা এক্সপোর্টার ব্যাংক অফ হুজুতে যেটা সাবমিট করছে অ্যাজ এ নেগোশিয়েটিং ব্যাংক, ওই ব্যাংক অফ হুজুর সাথে আমার এলসি ইস্যুইং ব্যাংক যে ছিল তার আরএমএ নাই। হুম, হুম। সেক্ষেত্রে ডকুমেন্টসে ডিসক্রিমিনেট আসবে না? না, আরএমএ না থাকলে তো আর ডিসক্রিমেন্ট আসবে না, আরএমএ থাকার সাথে তো ডিসক্রিমেন্টের সম্পর্ক নাই। তখন তখন ও দেখবে যে তাহলে হুজুর সাথে আমার ডিরেক্ট নাই, কিন্তু তখন ওর যদি ব্যাংক অফ চায়নার সাথে অ্যারেঞ্জমেন্ট থাকে, ও তখন ব্যাংক অফ চায়নাকে পেমেন্ট দিয়ে বলবে তুমি এটা হুজুরকে দিয়ে দাও। এইভাবে ওরা অ্যারেঞ্জমেন্ট করে নেয়। তবে নর্মালি আমি একটু আপনারা বলি, একটু উল্টা ভাবে চিন্তা করেন। আচ্ছা, যারা আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি, যারা আমরা এক্সপোর্টে কাজ করি, দেখেন আমরা একটা এলসি আসার পরে আমার একটা এক্সপোর্ট করার জন্য এখানে কেউ কি আসেন এক্সপোর্টের এক্সপোর্টে স্যার, এক্সপোর্টের আমি কাজ করে? আমি এক্সপোর্টে কাজ করি কি, এক্সপোর্ট কিন্তু ইন্টারনাল আমাদের এই বিচার গুলো অভ্যন্তরীণে কাজ করি আর কি, বাইরে এখনো করি নাই।
এখন আমরা এক্সপোর্টে যাই না ভাই। আচ্ছা, একটু আমি বলি, বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য ধরেন আমি একটা এক্সপোর্ট এলসি পেলাম, যেটাতে আমি আমার পিআই তে ব্যাংক দিছিলাম, সে উত্তরা ব্যাংক, কিন্তু তার উত্তরা ব্যাংকের সাথে তার ব্যাংকের আরএমএ নাই, সে ব্যাংকটা এলসিটা পূবালী ব্যাংকে দিছে। পূবালী ব্যাংক আমাকে অ্যাডভাইস করে দেওয়ার পর আমি উত্তরা ব্যাংকের থ্রুতে এক্সপোর্ট করতেছি। দ্যাট মিনস আমি এক্সপোর্ট করার আগে উত্তরা ব্যাংক থেকে কিন্তু আমি এক্সপি নিছি। এক্সপি নিছি, তার মানে হচ্ছে আমি উত্তরা ব্যাংকের থ্রুতে এক্সপোর্ট করব, আমি উত্তরা ব্যাংকের থ্রুতেই নেগোশিয়েট করব। এবং ওই এলসিটি তো বলা থাকে যে অ্যানি ব্যাংক অফ বাংলাদেশ বাই নেগোসিয়েশন, যেমন এখানে বলা আছে অ্যানি ব্যাংক ইন চায়না বাই নেগোসিয়েশন, ওইখানেও বলা থাকে অ্যানি ব্যাংক অফ বাংলাদেশ বাই নেগোসিয়েশন। ওকে, তো যখন আমি উত্তরা ব্যাংকের থ্রুতে নেগোসিয়েট করব, উত্তরা ব্যাংক ডকুমেন্টটা, আমি উত্তরা ব্যাংকের ডকুমেন্ট সাবমিট করব, উত্তরা ব্যাংক ডকুমেন্টটা পাওয়ার পরে যদি এটা ব্যাংক অফ চায়না থেকে এলসিটা ইস্যু হয়, উত্তরা ব্যাংক ব্যাংক অফ চায়নাতে ডকুমেন্টটা ফরওয়ার্ড করে দেয়, তখন পেমেন্টটা পেমেন্টটা যে মেকানিজমে আসে, যদি ওর সাথে ডিরেক্ট আরএমএ না থাকে বা নষ্ট অ্যাকাউন্ট না থাকে, তখন এরা বাংলাদেশে যার সাথে নষ্ট অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের থ্রুতে এইভাবে করে এটা ব্যাংকিং চ্যানেলে ম্যানেজ করে যে ভাই ওকে ওই ব্যাংকে আমার পেমেন্ট দিতে হবে তো, বাট আমার সাথে আরএমএ নাই, বাট হয়তো ওর সাথে আমার বছরে এলসি হয় 5টা, এখন 5টা এলসির জন্য আমি ওর সাথে নতুন করে আরএমএ করব না, কারণ সবারই তো নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করার একটা তার ইন্টারনাল পলিসি আছে, ইন্টারনাল লিমিটেশন আছে, যে আমি কোন দেশে কয়টা ব্যাংকের সাথে নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করব। তখন ওই দেশে যার সাথে তার আরএমএ বা নষ্ট অ্যাকাউন্ট আছে, তখন সে তার থ্রুতে পেমেন্টটা করায় দেয়। এটা হচ্ছে ব্যাংকিং রিলেশন। এই মেকানিজম নিয়ে অ্যাজ এ ইম্পোর্টার বা অ্যাজ এ এক্সপোর্টার আমার চিন্তা করার কোনো দরকার নাই। দাদা আমি জাহিদ বলছিলাম। এই ওভারঅল আজকের এই ডিসকাশনে আমার 2-3টা কোয়েশ্চেন ছিল। প্রথমে হচ্ছে যে রিসেন্ট পাস্ট আমরা গার্মেন্ট ট্রেডে স্পেশালি ইউএস কাস্টমারদের ক্ষেত্রে দেখতেছি ডিডিপিটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, এফওবি এবং সিএনএফ এর পাশাপাশি। সো ডিডিপিটা ব্যাপারটা যদি একটু এক্সপ্লেইন করতেন যে ডিডিপি জিনিসটা কি, মানে আইডিয়া করতে। আমরা একটু দেখি না, ইনকোটামসটা দেখি ডিডিপিতে কি আছে। দেখা যাচ্ছে? জি দেখেন ডিডিপির ফুল মিনিংটা কি, ডেলিভার্ড ডিউটি পেড। হ্যাঁ, এইখানে এক্সপোর্ট প্যাকিং এটার দায়িত্ব কার? সেলারের। লোডিং চার্জ সেলারের। ডেলিভারি টু পোর্ট দ্যাট মিন্স সেলিং পোর্ট, এটার দায়িত্ব কার? সেলারের। এক্সপোর্ট ভিজিবল হচ্ছে না স্যার আপনার এই প্রেজেন্টেশনটা? এগুলো এক্সপোর্ট ডিউটি ট্যাক্স এন্ড কাস্টম ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব কার? সেলারের। দ্যাট মিন্স আপনি যখন একটা ডিডিবিতে এলসি পাবেন, আপনার এটা জি এক্সপোর্ট যদি কোনো কাস্টম ডিউটি আসে সেটাও সেলার পে করবে। অরিজিন টার্মিনাল চার্জ দ্যাট মিন আপনার এন্ডের কোনো টার্মিনাল চার্জ শিপমেন্টের সময় যেটা লাগে সেটাও সে পে করবে। লোডিং অন ক্যারেজ দ্যাট মিনস ফ্রেট চার্জ, সরি, ইন্স্যুরেন্স এটা নেগোশিয়েবল, এটা চাইলে ও দিতে পারেন। ডেস্টিনেশন টার্মিনাল চার্জ এটাও সেলারের। দ্যাট মিনস দেখেন সেলার মানে কি, আপনি যখন ডিডিপিতে এক্সপোর্ট এগ্রি করবেন, একমাত্র আনলোডিং এর ডেস্টিনেশন ছাড়া জি সব খরচ আপনাকে দিতে হবে। দেখেন ইম্পোর্ট ডিউটি এন্ড ট্যাক্সেস এটাও কার? সেলারের। শুধু বায়ার দিবে হচ্ছে ওর ওইখানে যাওয়ার পরে পোর্ট থেকে ওর ওইখানে নিয়ে গিয়ে আনলোড করবে, এই খরচটাও দিবে। ওর এন্ডে যদি এই প্রোডাক্টের জন্য কোনো ইম্পোর্ট ডিউটি থাকে সেটাও আপনি পেমেন্ট করবেন। দাদা এখানে যে ট্রাবলটা হচ্ছে, আমরা তো গার্মেন্টের সবাই এফওবি নিয়েই মেইনলি কাজ করি, বাট ও যখন বা এখন কাস্টমার যে ডিডিপি এবং এফওবির মাঝখানে যে গ্যাপটা, এখানে সবগুলি জিনিসই তো ভেরিয়েবল। সো এই ডেটাবেস গুলি কালেক্ট করে কিভাবে? যেমন আমার ভেরি রিসেন্ট গতকালকেই বায়ার মেল করছে যে তোমার এফওবি থেকে 28% অ্যাড করলে ডিডিপি আসবে, বাট ওই 28% যে ডাটাটা পেলো এটাও ক্যালকুলেট করছে কিভাবে, বা
আমি যদি চিন্তা করি যে ডিডিবির থেকে এত পার্সেন্ট মাইনাস করলে আমার এফওবি আসবে, মাঝখানে এগুলি তো হচ্ছে কমার্শিয়াল ক্যালকুলেশন, এরকম কোনো চার্ট বা ক্যালকুলেশন বা এরকম কিছু আছে কিনা গ্লোবালি? না, এরকম এটা কোনো গ্লোবালি চার্ট হয় না, কারণ এখানে দেখেন মূল ব্যারিয়ারটা কোথায় জানেন? এই যে ইম্পোর্ট ডিউটি এন্ড ট্যাক্সেস, এইটা জি প্রোডাক্ট ভ্যারি করে, জি ঠিক আছে? এখন আপনার এই যে ও বলছে 28% তুমি অ্যাড করবা বা 28% একটা ডিফারেন্স, ওরে আপনার বলতে হবে তুমি এই 28%-এর ব্রেকডাউন দাও, তুমি এটার আচ্ছা জন্য ট্যাক্সে কত রাখছো এখানে। এই চারটা, সরি বাইরে আমার ব্যাটারি শেষ। আচ্ছা, এইখানে এই চারটা, এটা আমি দিয়ে দেবো না, আপনাদের দিয়ে দিবেন। এখানে দেখবেন যে যে খরচগুলা দুইটার মধ্যে নাই, যে খরচগুলো আপনাকে বেশি বেয়ার করতে হচ্ছে, এইটার ব্রেকডাউন ওর কাছে চাবেন, যে তুমি যে গার্মেন্টস আমার কাছে নিবা, তোমার ওখানে এটা ইম্পোর্ট ডিউটি ট্যাক্স কত পার্সেন্ট। হুম জি তারপরে এফওবিতে এই যে ক্যারেজ চার্জ, এটা আগে দেওয়ার কথা ছিল বাইরের, এটা সেলারের, এটা কত, ঠিক আছে? তারপরে যে হুম ডেস্টিনেশন চার্জ, ডেলিভারি টু ডেস্টিনেশন, আনলোডিং, এটা নাই। আপনার যে খরচগুলো আপনার নতুন অ্যাড, সেইটার ব্রেকডাউন ওর কাছে চাবেন। এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। হ্যাঁ, জি এইচএস কোডের মতো। হ্যাঁ, এইচএস কোডে যেমন ডিউটি স্ট্রাকচার ডিফারেন্ট না, এটা জি আমাদের দেশে এক এক এইচএস কোডের জন্য এক এক ডিউটি স্ট্রাকচার। সো এটা কমনলি বলা যাবে না যে ভাই এত পার্সেন্ট। ওকে, হুম এটা হুম ওকে এই ব্রেকডাউনটা ওর কাছ থেকেই নিতে হবে। ইভেন দাদা এই এই যে প্রসঙ্গ আসলে এইচএস কোড নিয়েও একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমরা এলসি তে যে এইচএস কোড লিখি, স্পেশালি চায়নাদের সাথে আমাদের প্রবলেমটা হয়। আমরা এখন তো কাস্টমস এবং বন্ড সবাই এইচএস কোডের ব্যাপারে ভেরি ভেরি সিরিয়াস। তো সেই ক্ষেত্রে আমার যে সাপ্লায়ার আছে সে আমাকে যে এইচএস কোড প্রোভাইড করতেছে, আমি যখন শিপিং ডক্স সাবমিট করতেছি তখন শিপিং ডক্স কমপ্লেন দিয়ে বসতেছে এই এইচএস কোড এই প্রোডাক্টের জন্য ভ্যালিড না। তো এইটার অথেন্টিসিটিটা কিভাবে আনে? আমাদের তো এইচএস কোড বুক আছে, কিন্তু সেইটা তো আবার সাপ্লায়ারের এইচএস কোডের সাথে মিলে না। তো এই ডিসপিউটিং গুলি কি ইন্টেনশনালি হয় না তাদের আন্ডারস্ট্যান্ডিং এ স্মার্টফোন নেই মিস্টেকে মনে হয় হয়? এখানে। আচ্ছা, ও মনে হয় ল্যাপটপ বন্ধ হয়ে গেছে গুরু। হাই ভাই, এক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে হুম ওদের কান্ট্রির সাথে আমাদের এইচএস কোডের এই গরমিলটা হয়, অনেক ক্ষেত্রে আমাদের হয়। এটা অনেক সময় হুম যে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মিস্টেক থাকতে পারে। এটা সবচাইতে এরকম কোনো কিছু হলে সিএনএফ এজেন্ট, যে রেসপেক্টিভ না না সিএনএফ না, এজেন্ট, এখানে 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 আছে, আমি গ্লোবালি হলো এসএস কোডের ডিফারেন্স আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে করতে হয় যে হুম দেখা গেল যে আপনি চায়নাতে এক্সপোর্ট করবেন, আর আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করবেন, আর চায়না ইম্পোর্ট করবে আর কি। সেই ক্ষেত্রে দেখা গেল যে বাংলাদেশে এসএস কোড আর চায়না যে ওরা যেটা সুইটেবল মনে করতেছে সেটা দুইটাই লিখে দিতে হয়, ঠিক আছে? দেখা আপনার ও বাংলাদেশের জন্য এইটাই প্রযোজ্য, ইম্পোর্টার ব্র্যাকেটে কান্ট্রি বিডি এবং লিখে এক্সপোর্টার দিবেন, কান্ট্রি আর এইচএস চায়নার কোডটা জন্য লিখে দিতে চায়না, হয়। এলসি ঠিক ক্লোজ আছে? এলসি ক্লোজে কি দুইটা এইচএস কোড অ্যালাউ করে একটা প্রোডাক্টের অ্যালাউ জন্য? করে, অ্যালাউ করে। পিআইএ প্রোফর্মা ইনভয়েস এবং এলসি দুইটাতে লেখা থাকতে হবে, এবং অন্যান্য শিপিং ডকুমেন্ট গুলো থাকবে, যেমন বিএল হ্যাঁ বলেন কিংবা বিল বলেন, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সমস্ত জায়গায় ওইভাবেই থাকবে এলসি ক্লজ অনুযায়ী। ওকে, মাল্টিপল এইচএস কোড প্রপোজ করা থাকবে। হ্যাঁ, মাল্টিপল করতে পারবেন, সমস্যা আর নেই। হাইদ ভাই, এখানে মনে করেন এইচএস কোডের যে প্রথম 4 বা 6টা কিন্তু ঠিক থাকে। ওই ওই প্রথম চারটা হুম গ্লোবালি হুম ঠিক। হুম। না না, এখানে একটা ঘাপলা আছে গুরু, যেটা হচ্ছে এই করোনার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ কাস্টমস আপনার 4 ডিজিট পর্যন্ত মিলে গেলে পরের 4 ডিজিটের জন্য অত কিছু বলতো না। বাট আমি জানি না অন্যান্য ট্রেডে কি হচ্ছে, অ্যাপারেলে এখন যেটা হচ্ছে টোটাল 8 ডিজিট ম্যাচ না করলে ডিসপিউট দিয়ে দেয়। না না, সেক্ষেত্রে দুইটা মেনশন করলে সমস্যা হয় না, এক্ষেত্রে ঠিক দুইটাকে আছে? আপনাকে হুম এক্সপোর্টার কান্ট্রি এবং ইম্পোর্টার কান্ট্রি, ওইটা আপনার হুম পিআই তে হুম তখন কনফার্ম করে নিতে হবে যে এক্সপোর্টারের এন্ডে কি তোমার, আমার ইম্পোর্টারের ইয়ার কি একই একই হুম প্রোডাক্টের এগেইনস্টে। সমস্ত ক্লিয়ার। ডকুমেন্টস মেনশন করা থাকলে সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার তো মানে জয়েন করতে সময় নেবে। আচ্ছা আচ্ছা, হাইদ ভাই, এখানে এখানে স্যারের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের একটা মানে discussion দরকার আর কি।
হ্যাঁ, তা তো অবভিয়াস, যে হলে তো খারাপ হয় না, কারণ হচ্ছে এটা এগুলো তো হওয়া একটা উচিত, রিফ্রেশমেন্ট টাইপ অফ এটা থিংস। হওয়া উচিত, কারণ আজকের হুম। ডিসকাশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেকে ইন ফিউচার হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কাজ করবে। আর অর্গানাইজেশন সবাইকে এক সময় না এক সময়ে ইম্পোর্ট এক্সপোর্টের কমার্শিয়ালের মধ্যে অ্যাসাইন করে দেয়, সাপ্লাই চেনের যারাই কাজ করে আর কি। স্যারের ওকে, আজকে তো স্যার নেই, এখন কি করবেন? ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে মনে হয়, স্যারের বলতেছিল না? এখন আমরা কি করব? আমরাই আলোচনা করব নাকি লিভ নিয়ে নিব? বলেন, আপনারা বলেন, শফিউল বাসার ভাই। কমার্শিয়ালে যিনি আছেন আপনি আমাদেরকে একটু শেয়ার করেন স্যার আস্তে আস্তে। না, বেসিক্যালি কি ভাই, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটাই, যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমি কিন্তু মানে কমার্শিয়ালের ধারে কাছ দিয়েও যাই না, ভাই আমার এটা তো মার্কেটিং দেখতে হয়। শেয়ারিং কেয়ারিং কিন্তু আমরা তো শেয়ারিং কিন্তু কেয়ারিং করছি না, অসুবিধা পয়েন্টটা নেই। কি ভাইয়া, নাও এ ডেজ এত ইন্টারলিঙ্কড একটা ডিপার্টমেন্টের সাথে, সেই ক্ষেত্রে আপনার যদি মানে যে যেটা ডিপার্টমেন্টে কাজ করে সে তো ওটা ডিটেইলে কাজ করে, কিন্তু আপনার যদি বেসিক না থাকে দেন আসলে মানে আরেকটা ডিপার্টমেন্টের সাপোর্ট নিয়ে রেসপন্স করতে গেলে আপনি বায়ার বলেন আর আপনার ইন্টারনাল কাজ বলেন, আপনি আগাতে পারবেন না, আপনি যেভাবে পিছাতে থাকবেন, ভেরি টাফ। এই যে ডিডিবির কথা বললাম, আমি যদি এখন আমার ফিনান্স আর কমার্শিয়াল নিয়ে ডিডিবির আলোচনা করতে যাই, দেখা যাবে ওর কস্টিং এর রেসপন্স করতে আমার 4 দিন সময় লাগবে। Yes. These are the trouble part actually. These are the trouble part. আর বাংলাদেশের এখন বন্ড কাস্টমস এরা এত স্ট্রিক্ট পর্যায়ে চলে গেছে, এইটাই আসলে যে আমি মানে যে আমার কমার্শিয়ালে বা শিপিং এ যে কাজ করছে সেও তো হিউম্যান বিং, তারও তো হিউম্যান এরর আছে। তো আমি যদি বেসিকটা না জানি তাহলে দেখা যাবে তার একটা ইররের অ্যাসেসমেন্ট বা তাকে যে আমি একটা অ্যাসিস্ট করব সেটার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, মনে করেন এলসির যে প্রসেসটা, এটা মনে করেন কোনো কারণে পণ্য ডেলিভারি দিতে পারলো না সাপ্লায়ার, সেক্ষেত্রে প্রসেসটা কি হবে? ওইটাই ভাই আপনার খুব একটা টেনশন নাই, কারণ হচ্ছে আপনি মনে করেন সে একটা এলসি করলো, করার পর ওইখানে এই যে লাস্ট ডেট অফ শিপমেন্ট আছে, একটা টার্ম আছে, আপনি দেখতে পাবেন এই এলসি তেও ছিল লাস্ট ডেট অফ শিপমেন্ট। সো যদি লাস্ট ডেট অফ শিপমেন্টের মধ্যে বিএল অ্যাক্টিভেট না হয় তাহলে এটা অটোমেটিকলি আপনি অ্যাপ্লাই করলে ওই এলসি ইনভ্যালিড হয়ে যাবে। সেক্ষেত্রে সাপ্লায়ার সাইড থেকে কোনো না, তার কাছে নোটিশ চলে যাবে, বিকজ ধরেন আমার কন্ট্রাক্ট আছে হলো গিয়ে অক্টোবর পর্যন্ত, লেটস কনসিডার 25 অক্টোবর পর্যন্ত আমার কন্ট্রাক্ট আছে, যে কন্ট্রাক্ট এগেনস্টে আমি ওকে এলসি করছি এবং এলসি ডেট দিছি হলো গিয়ে অগাস্টের এন্ড পর্যন্ত। এখন কোনো কারণে সাপ্লায়ার অগাস্ট এন্ডের মধ্যে আমাকে ডেলিভারিটা করতে পারলো না, তখন আমি চাইলে অ্যামেন্ড করতে পারবো, এটা তো বোথ পার্টি অ্যালাইনমেন্টে হয়। এখন সে কোনো কারণে আমাকে রেসপন্স করতেছে না, আমি অ্যামেন্ডমেন্ট তো ওর রেসপন্স ছাড়া তো আমি অ্যামেন্ডমেন্ট করবো না, আমি তখন ব্যাংকে যদি অ্যাপ্লাই করি ওরা ওদের অ্যাডভাইজিং ব্যাংকে নোটিশ করবে, নোটিস পিরিয়ড ওভার হয়ে গেলে আপনার এলসি ইনভ্যালিড হয়ে যাবে, ইউ ডোন্ট নিড টু বদার। যদি ওয়ান সাইডেড হয় আর কি, মনে করেন এখন ব্যাংকে যখন, সেটাই বললাম, এটা তো ওয়ান সাইডেড হয়ে গেল, কারণ হচ্ছে আপনার বেনিফিশিয়ারি এবং প্রোভাইডার দুইজন যতক্ষণ পর্যন্ত এগ্রি না করবে এলসি ক্যান্সেল হবে না, দিস ইজ বেসিক। বাট আমার এলসি ডেট ওভার হয়ে গেছে কিন্তু আমার সেন্ডার থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, ওটা তো ব্যাংকের থ্রুতেই হবে, ব্যাংক তার কাছে কোনো রেসপন্স পাচ্ছে না, ব্যাংক এগ্রি করে দিবে, বিকজ ব্যাংকটা তো নেবে না। জাহিদ ভাই, এখানে আরেকটা জিনিস আমি শেয়ার করছি, উনি বলছে যে আপনার সাথে তো ইম্পোর্ট এক্সপোর্টার বা আপনার সাথে তো আপনার ইম্পোর্ট করছেন ওর কাছে, যার কাছে এর মধ্যে তো কমিউনিকেশন হচ্ছে, আপনি এটা ও কোনো কারণে যদি অন টাইমে পণ্য শিপমেন্ট করতে না পারে ওটা আপনাকে তো ইনফর্ম করবে, তখন আপনারা অ্যামেন্ডমেন্টে যাবেন, আর কিন্তু এখানে যে রিস্কটা হচ্ছে আপনার পণ্যটা পাচ্ছেন না, এবং এটার জন্য না ভাই বেসিক্যালি যেটা হচ্ছে, আমার যদি মনে হয় যে আমার সাপ্লায়ার আমাকে ব্লাফ করবে, ওকে, তখন তো আমি অ্যামেন্ডমেন্ট করবোই না, তখন করব না। আর ভাইয়ের কথা হচ্ছে ওইটা তো ওরা শিপমেন্ট করবে, সেটা তো আপনি অবশ্যই ইনফর্ম হবেন, আপনার সাথে একটা কমিউনিকেশন হচ্ছে। এবং আমি আপনাকে বলি, যেমন এই যে আমার শুধু তাই না, আমি আপনাকে একটা যে আইডিয়া দিই,
যেমন মনে করেন সাপ্লায়ারের সাথে আমার কমিউনিকেশন ছিল যে ও আমাকে জানুয়ারির 5 তারিখে শিপমেন্ট করবে, লেটস কনসিডার, ওকে, 5 তারিখে শিপমেন্ট করবে এবং এটা সাইড পেমেন্ট। কোনো কারণে সে শিপমেন্টটা করলো 10 তারিখে, লেটস কনসিডার, তাহলে সে আমার কমিটমেন্ট ব্রেক করলো, রাইট না? এইটার তো আমার একটা চেইন অফ কমিউনিকেশন আছে এবং এটার জন্য আমার ফাইন্যান্সিয়াল লস হবে, আমার প্রোডাকশন প্ল্যান বা ওভারঅল প্ল্যান 5 দিন পিছিয়ে। এই কমিউনিকেশনের ভ্যালিড কমিউনিকেশন পেপার আমি ব্যাংকে জমা দিয়ে আমি ওর সাইড পেমেন্টের ডিউরেশন হোল্ড করে দিতে পারি, ওকে? এরকম কি এরকম হ্যাঁ হ্যাঁ আমি প্রচুর সাপ্লায়ারের অ্যাকসেপ্টেন্স হোল্ড করে রাখছি, কারণ ওর আপনার ফরেন এলসি তো ডাইরেক্ট ওর কাছে চলে যাচ্ছে, ডাইরেক্ট ট্রান্সমিট হয়ে যাচ্ছে, ও গুডস হ্যান্ড ওভার করে দিয়ে বিএল দিয়ে ডকুমেন্ট সাবমিট করে দিচ্ছে পেমেন্টের জন্য। আমি এখান থেকে ডিসপিউট লেটার দিয়ে দিচ্ছি, দেখো আমার বাইরের সাথে কমিউনিকেশন আছে, দিস আর দ্য থিংস। ওরা চেক করে ওরা অ্যাডভাইজিং ব্যাংকে জানায় দেয় যে এখানের মধ্যে ডিসপিউটিং আছে, উই নিড বিট মোর টাইম টু সেটেল দ্য ডিসপিউটিং। খুব বেশি সময় পাওয়া যায় না, 10-15 দিন 20 দিন পর্যন্ত ঘুরানো যায়, এটা খুব কঠিন কাজ না। শোনেন, এটার আরো ডিফিনাইট করা যায়। সেটা হলো ধরেন আপনি কোনো ডকুমেন্ট দুইটা ওয়েতে করা যায়। একটা হলো আপনি এলসি ক্লজে এলডি ক্লজ মেনশন করে দিলেন যে অন টাইমে আপনার শিপমেন্টটা যদি না দিতে পারে, ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট পার অ্যানাম আপনি কেটে রাখবেন তার পেমেন্ট থেকে। এই ভয়েই হলো বেনিফিশিয়ারি অন টাইমে আপনাকে শিপমেন্ট করবে। সেকেন্ড ইস্যু, যখনই আপনার লেটেস্ট ডেট অফ শিপমেন্টের পরে সে শিপমেন্ট করতেছে, আলটিমেটলি সে একটা ডিসক্রিপেন্সি খাচ্ছে, ওকে? এবং এখন বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, সব ব্যাংক ফলো করে কিনা জানি না, তবে যারা কমপ্লায়েন্স মেনটেন করে ফুলি, যে বাণিজ্যিক ব্যাংক, তারা ওই যে আপনার বিল অফ এন্ট্রি ইস্যু না হওয়া পর্যন্ত ওই ডিসক্রিপেন্সিটা তারা ওই মানে এক কথা ক্লিয়ার করে না, ওই পর্যন্ত তারা পেমেন্টটা হোল্ড করে রাখতে পারবে অ্যাজ পার আইসিসি এবং হলো আইএসবিপি, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্রসিডিউর ভার্সন 745 অনুযায়ী সে হলো ব্যাংকের পেমেন্টটা সে মানে বেনিফিশিয়ারি পেমেন্টটা সে হোল্ড করে রাখতে পারবে, দিতে মানে সে দিতে বাধ্য নয় তখন। বাট ক্লিন ডকুমেন্টস এর ক্ষেত্রে উইদিন 5 ওয়ার্কিং ডেজ হলো ব্যাংক এলসি ইস্যুইং ব্যাংকের উচিত দিয়ে দেওয়া, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বেনিফিশিয়ারি চাইলেও সে ব্লাড দিতে পারবে না, তাকে অন টাইমে শিপমেন্ট করতেই হবে। যদি আপনি এলটি কোড একটা প্রশ্ন, মাদি ভাই, আপনি কি OnePlus থেকে যেটা করছেন এটাই কি আপনার? জি জি বলেন। আচ্ছা মাদি ভাই, এখানে এই যে মনে করেন শিপমেন্টের ডেট পরে যে ইয়াটা হচ্ছে আমরা পার অ্যানাম একটা পেনাল্টি ইম্পোজ করব, এটা কি আমরা এডিশনাল কন্ডিশনের মধ্যে করে থাকবে এটা? হ্যাঁ, ওই 47 এর যে অ্যাডিশনাল কন্ডিশন আছে ক্লজ 47 এর। আচ্ছা ইসলাক ভাই, আমি একটা আপনার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে আপনি ক্লজটা অ্যাড করবেন, এটাও তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ক্লজ অ্যাড, ওকে? এখন প্র্যাকটিক্যাল সিনারিও হচ্ছে যে আপনার চেয়ে স্ট্রেংথ আপ, আপনার তার রুলসটা মানেন। আমি যদি একদম ক্লিয়ারলি বলি, যেমন মার্কস এন্ড স্পেন্সারে ক্লিয়ার ক্লজ দেওয়া আছে, 1 উইক দিলে তুমি এতটুকু ডিসকাউন্ট দিবা, 2 উইক দিলে এত দিবা, 3 উইক হলে এত দিবা, 4 উইক হলে এটা এফওসি হয়ে যাবে, ওকে, ফ্রি অফ কস্ট হয়ে যাবে, এরকম ক্লজ দেয়া আছে। H&M এর ক্লজ দেয়া আছে, 1 উইক দিলে 2% ডিসকাউন্ট, 2 উইক দিলে 5% ডিসকাউন্ট, এরকম ডিসকাউন্ট দেওয়া আছে অন টপ অফ দ্য এফওবি, ওকে? সো এই যে ক্লজ গুলি, সেটা হচ্ছে ওর সঙ্গে আমি যখন বিজনেস ইনকোটার্মে যাচ্ছি তখন আমি এগ্রি করে নিচ্ছি। বাট প্র্যাকটিক্যালি সাপ্লায়ারদের সঙ্গে যে ঝামেলাটা হয়, যখন আপনি ওপেন সোর্সিং সাপ্লায়ারদের সঙ্গে যান, তখন ওখানে একটা হিউজ কম্পিটিশন থাকে। সেই কম্পিটিশনে সাপ্লায়ার তার স্ট্রেংথ প্রুভ করার জন্য ক্লজ অ্যাড করে নেয় এবং ওরকম সিনসিয়ার থাকে। বাট মেজরিটি কেসে দেখা যায় যে এই ঝামেলাটা হয় কোথায়, সাপ্লায়ার যখন জানে যে সে বায়ার নমিনেটেড এবং তার একটা স্ট্রেংথ পজিশন আছে, তখন আপনি যখন অ্যাডিশনাল ক্লজ অ্যাড করতে যাবেন তখন সাপ্লায়ার ভেঙে বসে, যে আমি গ্লোবালি 50 মিলিয়ন বিজনেস করি 4-10টা দেশের সাথে, না আমি তোমার সঙ্গে এই ক্লজে নাই। এখন কেন নাই? কারণ হচ্ছে বায়ার আমাকে 3টা অপশন দিচ্ছে, 3জনই একই ঘাটে বাইধা আছে, কারণ তারা 3জনই বায়ারের সাথে ইনকোটার্মস সেট করে নিছে, ওকে? এখন তারা মানতে চায় না। তো ওইসব কেসে তারা যখন কোনো ট্রাবল করে, তখন আমাকে ব্যাংকে গিয়ে ওইসব পেপারস দেখায় দিয়ে তাদেরকে প্রেশারাইজ করতে হয়।
আদারওয়াইজ আপনার যদি এলসি ক্লজ থাকে তাহলে ও দেখ না আমার 3 সপ্তাহ পরে আমি তো ড্যাভারেজে আমার টাকা পেয়েই যাচ্ছি, আমার হয়তো প্রোডাকশন করে শিপমেন্ট করতেছি না কিন্তু আমার পয়সা তো আসতেছে, তাই না? তো একদম রিসেন্ট সিচুয়েশনে এই জিনিসগুলি ঘটে। যেমন মাঝখানে যেটা হয়ে যায় যে ভাই যখন পাকিস্তান থেকে গুডস আসে, ওকে, রিসেন্টলি পাকিস্তানি 80% সাপ্লায়ার বলা শুরু করছে আমি ভাই কোনো ফরওয়ার্ডিং এজেন্ট তোমার দিতে পারবো না, আমি এক্স ফ্যাক্টরি দিব, ওকে, আমি এক্স ফ্যাক্টরি দিব, এবার তোমার সিএনএফ তোমার ফরওয়ার্ডিং তুমি বুঝো। কারণ কি ওইখানের ফরওয়ার্ডিং সিস্টেম, সিএনএফ সিস্টেম প্লাস আমার বাংলাদেশে আসলে যে কাস্টম হয় সবকিছুর মধ্যে একটু কমপ্লিকেসি আছে, ওকে, স্পেশালি পাকিস্তানে যে ডলার মলার ঝামেলা হলো না, এই সময় জিনিসগুলি ঘটছে, তখন তো আমরা আর একটা বিপদে পড়ে গেছি। হঠাৎ করে যদি বলে আমি সিএনএফ দিব না, তখন তো একটা ঝামেলা। তো এরকম কেস টু কেস আসতে থাকে, মানে এগুলি সব তো ওই যে ভাই পার্থদারে মানে এটা বললো যে সব তো এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই যে এলসির ক্ষেত্রে এমন কোন দিন মানে আমরা হরি নাই কালকে একটা অ্যাকসেপ্টেন্স দিতে পারো, ডিসক্রিপেন্সি অ্যাকসেপ্টেন্স, মানে যে কোত্থেকে আসবে সমস্যাগুলো আপনি নিজেই করতে পারবেন না। এগুলো অবশ্য প্র্যাকটিক্যালি কাজ করে। এটা হয়, এটা হয় না তা না। এই যে ভাইয়া যেটা বললো যে কমপ্লায়েন্স ব্যাংক, আমাদের রিসেন্টলি আমরা এক্সিম ব্যাংক থেকে সরে আসছি, এসে এখন শাহজালাল ইসলামী ব্যাংকে আসছি। এরা একদম টোটাল বাই দা বুক, বা আমার কাগজপত্র অনুযায়ী এই দিন যাওয়ার কথা, এবার তুমি তাড়াতাড়ি না দাও নাহলে তুমি তোমার এফসি অ্যাকাউন্ট থেকে ফান্ড রিলিজ করো। তো আমি তো অ্যাকচুয়াল টাকাটা পাচ্ছি না, এগুলি ট্রাবল হয় আসলে। তখন এই যে দেখা যায় যে এক্সিম ব্যাংকে যত সহজে কনভিন্স করা যেত, শাহজালালকে কনভিন্স করাটা টাফ। তখন আমার ডকুমেন্টারি পার্টটা অনেক ব্রড হয়, অনেক ক্লিয়ারিটি হয়, এবং আমাদের উপর একটা প্রেশার থাকে কমার্শিয়াল থেকে যে ভাই দেরি করতেছেন কেন। না, আমি তো চাই সাপ্লায়ারদের চাপ দিয়ে আটকে রাখতে যে তুমি আমার কমিটমেন্ট মিট করো। তো এরকম কিছু ট্যাগ অফ ওয়ার থাকেই সবসময়, এটা মানে অ্যাবাউট প্র্যাকটিস, আচ্ছা ভাই, এগুলো আরেকটা অ্যাবাউট জিনিস প্র্যাকটিস, এগুলো করতে করতে হয়ে যায়। আপনাদের একটু যে দৃষ্টি আকর্ষণ করছি যেটা ব্যাপারে, অফশোর ব্যাংক ইউনিট শাখা, এই জিনিসটা কি অনেক সময়ের মধ্যে এটা থাকে এক্সপোর্ট এর ক্ষেত্রে, এলসির ক্ষেত্রে? আমার আইডিয়া নেই, অন্য কেউ যদি বলতে পারে। মাহাদি ভাই কি আইডিয়া আছে অফশোর ব্যাংক ইউনিট? আচ্ছা, এটা ব্যাংক অভিউ বলে, ঠিক আছে। এখন কোন ব্যাংকে কোন যেমন ব্যাংক ধরেন কতটুকু উত্তরা ব্যাংক অফশোর ইউনিট উত্তরা হাব। আচ্ছা আমি বলি সেটা হলো অফশোর ব্যাংকিং ইউনিট বা হলো আপনার ওবিইউ যেটা বলে, আমরা ওবিইউর সাথে পরিচিত, ঠিক আছে, ব্যাংক ওবিইউ। অনেকে বলে যে ব্যাংক ওবিইউ থেকে পেমেন্ট করে দাও, অনেকে জি বলে জি যে না জি জি এটা এক্স্যাক্টলি, মানে অফশোর ব্যাংক থেকে হয়তো আপনারা ওবি বলেন, অফশোর ব্যাংক থেকে এটা পেমেন্ট হবে। জি। জি এখন এটা হলো ওবিইউ, ওবিইউ সেটাকেই বলে যখন সাপোজ ধরেন কোনো ব্যাংক থেকে আপনি এলসি ইস্যুইং মানে ইস্যু করবেন। সাপোজ ধরেন ওই যে ভাই বললো যে শাহজালাল ইসলামী ব্যাংক, ঠিক আছে, তার একটা নির্দিষ্ট একটা ডলার অ্যামাউন্ট তার কাছে ক্যাপচার করা আছে, অর্থাৎ তার হোল্ড মানে তার কাছে একটা নির্দিষ্ট ডলার অ্যামাউন্ট আছে, ঠিক আছে, ওই ব্যাংক ওবিউতে ওইটারে বলে ডলার। ডলারটা যেখানে আপনার স্টোর করা থাকে। আর সব নষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু বলে যে নষ্ট অ্যাকাউন্ট এরকম না, টাইপের। হ্যাঁ, নষ্ট অ্যাকাউন্ট অন্য জিনিস, নষ্ট অ্যাকাউন্ট অন্য জিনিস। আচ্ছা এখন আপনি ধরেন আপনার কাছে 10 টাকা, আপনার পকেটে 10 টাকা আছে, তেমন ধরেন শাহজালাল ইসলামী ব্যাংকের ওই $10,000 দিয়েই সে এলসি টেলসির এই ব্যয়টাই এইগুলা সে করতেছে, এক কথায় সে আপনার হয়ে এলসি গুলা করে দিচ্ছে, বুঝতে পারছেন। অনেক ব্যাংক বলে না যে না আমি ব্যাংক ওবিউ থেকে এলসি দিতে পারবো না, তার মানে তার ওই ব্যাংক ওবিউর অবস্থা ভালো না, অর্থাৎ সে ওই ওবিউটা হলো নিডি অবস্থায় আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি ব্যাংক ওবিউ থেকে না করে দেয় সেক্ষেত্রে সে একটা আলাদা একটা ইন্টারমিডিয়েট ব্যাংক অথবা হলো আলাদা একটা সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক খোঁজে, যেটা নিয়ে ওই যে আমরা কথাবার্তা বললাম এই পর্যন্ত, কনফার্মিং ব্যাংক খোঁজে বা থার্ড একটা ব্যাংক খোঁজে যে এই ফিনান্সিয়াল সাপোর্টটা দিবে, ঠিক আছে। আর ওই ব্যাংক ওবিউ থেকে দেখা গেল যে রিম্বার্সিং ব্যাংক মানে যে ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। হ্যাঁ, সো ওই ব্যাংকগুলো খোঁজে। আর আর হলো যখন পেমেন্টের টাইমটা আসে না, ধরেন সাইড পেমেন্ট করবেন আপনি সাপ্লায়ারকে বা বেনিফিশিয়ারিকে, তখন ওই এলসি ইস্যুইং ব্যাংক যদি তার ওবিওর অবস্থা ভালো থাকে বা ডলার যথেষ্ট পরিমাণে থাকে, আগে থেকে তো এলসি করার আগে সে জানে ব্যাংক যে কত ডলার অ্যামাউন্ট আছে, সো তখন ওই ব্যাংক ওবিউ থেকে সে নিজেই পেমেন্টটা করে দেয়, তখন ওই পুরা লাইবিলিটি এলসি ইস্যুইং ব্যাংকের থাকে, ব্যাংক ওবিউটা থেকে যখন এলসিটা করা হয়, ঠিক আছে।
অর্থাৎ ব্যাংকের এক কথায় পকেটে আপনার কত ডলার পরিমাণ স্টোর করা আছে, আর সেই ডলার দিয়ে সে কতটুকু পেমেন্ট করতে পারবে সেই অনুযায়ী এলসিটা সে করতে পারবে কি পারবে না সেটা ডিসিশন নাই। যদি এলসিটা করে ফেলে তাহলে ব্যাংক ওগুলো থেকে পেমেন্ট দিয়ে দেয়। আশা করা যায় বুঝতে পারছেন। জি জি জি, হ্যাঁ, ওকে, ক্লিয়ার। থ্যাংক ইউ মাদি ভাই। বাট ভাদি ভাই এইটা কি ফোর্স লোন? না না না, এটা ভাদি না, ভাই এটা না। মানে লাইক ও যদি ওর ওবিও অ্যাকাউন্ট থেকে একটা এলসি করলো ধরেন $5,000, এখন কোনো কারণে আমার পেমেন্ট আসলো না বা সামথিং লাইক দ্যাট, কিন্তু সাপ্লায়ারের ম্যাচুরিটি এসে পড়ছে, সো দ্যাট মোমেন্ট এই লাইবিলিটিসটা কি আমার এফসি অ্যাকাউন্ট থেকে সে যে রিজার্ভ আছে সেটা তো বাই ফোর্স দিয়ে দিচ্ছে উইথ ইন্টারেস্ট? আমার তো ধরেন টাকা আছে, আমার অবশ্যই তো আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েই তো ব্যাংক পেমেন্ট করবে, ঠিক না? তো জি সেটা তো হলো ডলারে কনভার্ট করেই তো সে পেমেন্টটা করতে হবে। সো হ্যাঁ আমার অ্যাকাউন্ট থেকে ধরেন ওই ওই ইউএস ডলার পরিমাণের টাকাটা নিচ্ছে, বা ডলার কি করতেছে, ব্যাংকটা ওই ডলারে কনভার্ট করে পেমেন্টটা করতেছে। বাট বাট ওবিউটা হলো ওই পরিমাণ টাকাটা কনভার্ট করার মতন সেই পরিমাণ ডলারটা থাকতে হবে ব্যাংকের ওবিউতে, ঠিক আছে? হুম হুম এটা আচ্ছা, হচ্ছে তাহলে ফোর্স লোনটা তখন আসবে যখন আমার রিজার্ভে টাকা নাই কিন্তু ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে আমার হয়ে টাকাটা দিয়ে দিচ্ছে, তখন সে আমার কাছে ইন্টারেস্টটা কাটতেছে। ফোর্স লোনের ইয়েস। ইস্যুটা তো মনে হয় ওরকম সময় আসে। এখানে আমরা আলোচনা করলাম ইউপাস এলসি, যখন দেখেন আমার অ্যাকাউন্টে ইউপাস আপাতত টাকা নাই, আমি আপাতত পেমেন্টটা দিতে পারতেছি না, সাইড পেমেন্ট, ঠিক আছে? ইভেন তখন ইউপাসের কনসেপ্টটা তো মানে রিসেন্টলি যে করোনার পরেই তো এই জিনিসগুলি বেশি আসা শুরু করলো। তো আমরা যেটা দেখছি যে লাইক যখন আপনার ইউরোপ এবং ইউএস কাস্টমারের একটা বেটার ব্লেন্ডিং থাকে তখন সাধারণত আমাদের ফিনান্সিয়ালি তেমন একটা প্রবলেম হয় না, কারণ ইউরোপের বাইরেরা একটু ভদ্র, সাধারণত সাইট বা 20 days এর মধ্যে পেমেন্ট করে দেয় ওদের যে বেশিরভাগ বায়ারের যে পেমেন্ট মোড। বাট ইউএস রা একটু বেশি ডেফার্ড বেসড কাজ করে, ইউএস এর কাস্টমার ফ্রান্সের কাস্টমারদের দেখছি যে এরা একটু ডেফার্ড বেসড বেশি করে, তখন তো আমাদের ক্যাশ ফ্লোতে প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে তখন আমাদের ইউপাসে বিষয়টা এটা তো আমাদের কারণেই হয়েছে। দেখা গেল যে আমরা করোনার টাইমে তো অনেক সময় আর মাঝখানে পড়ে আমি যেহেতু গার্মেন্ট ইন্ডাস্ট্রি না, হুম মাঝখানে পড়ে তো অনেক বিদ্যুতের সমস্যা গেল, গ্যাসের সমস্যা গেল, অনেক সময় তো হ্যাঁ আপনারা তো কি করছেন, ওই ডেড লাইনটা মিস করছেন, এবং যে টাইমে শিপমেন্ট হ্যাঁ, দেওয়ার কথা করোনার ছিল। সময় তো মিলিয়ন্স ডলারের বিজনেস ক্যান্সেল হয়েছে। ওকে, এখন তো তো গার্মেন্টসের অবস্থা আরো আরো খারাপ। সো ওই রাজনৈতিক কারণে হোক আর বিশেষ কারণে হোক, যাই হোক, এখন ও, ওই কারণের জন্যই দেখা গেল যে ওই বায়াররা কি করতেছে, এখন তো ধরেন সব ভাবতেছে যে আমার ম্যাটেরিয়ালসটা আগে আসুক, তারপরে আমরা হুম ম্যাটেরিয়ালস দেখে শুনে বুঝে মানে গায়ে গায়ে দিয়ে তারপরে হলো আমি পেমেন্টটা করব, হুম ঠিক আছে? বিষয়টা এরকম। আর হুম যেহেতু ওরা বুঝে গেছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগের থেকে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, সো ওই ডেফার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করা ছাড়া আমাদের উপায় নাই। আর আগে তো আমাদের হ্যাঁ, বাংলাদেশ আর গার্মেন্টসের মতো অনেক অনেক তাই হতো, বিষয়টা এরকম যেভাবে সেকেন্ড পেমেন্ট থিংস ওরা করতো। সেকেন্ড থিংস হচ্ছে কি যে পার্থদা যেটা বললো যে ব্যাংক ইউপাস করে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে আসলে কোনো ব্যাংকের কাছেই এই পরিমাণ ক্যাপিটাল বা ওই পরিমাণ সলভেন্সি নাই যারা ইউপাস একসেপ্ট করে একদম র্যান্ডমলি। সো এই আমাদের ঘুরে ফিরে ওই থার্ড পার্টির কাছে ফিনান্স কোম্পানির কাছেই যেতে হয়, 2.5% 3% করে ইন্টারেস্ট দিয়ে তারপরে ইউপাস করাইতে হয়। ইয়েস, এবং এটার মেইন কারণ হলো দেখা গেল যে আহ, এই যে আমাদের দেশে যে বিদেশিরা আসতেছে, বুঝতেছে যে বিভিন্ন ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, হুম একেবারে হুম ব্যাংকের সলভেন্সি নাই তেমন একটা। হ্যাঁ, এখন এই কারণের জন্য ইউপাস এলসিটা দিচ্ছে, এবং কনফার্মিং ইস্যু গুলা চলে আসতেছে যে যদি এলসি ইস্যুইং ব্যাংক যদি পেমেন্ট না করতে পারে, সেক্ষেত্রে তো কনফার্মিং ব্যাংক তো আছেই, সে আমাকে পেমেন্ট করে দিবে, ঠিক আছে? এই কারণের জন্য এই হুম ইউপাস এলসিটা সে সে তো সে সাইড পেমেন্ট পেয়ে যাচ্ছে, দেখেন ভাইয়া, কনফার্মিং করাই নিচ্ছে যাতে ওই পেমেন্টের নিশ্চয়তার জন্য, ঠিক আছে? সে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের কনফার্মিং কাজটা বের করতেছে দেখেন যে প্যাথেটিক জিনিস কি, বাংলাদেশের প্রথম 10টা গার্মেন্টস এর নাম যদি আপনি কাউকে বলতে বলেন, প্রথমে আসবে বেক্সিমকোর নাম, উইচ গোয়িং টু বি স্টপ এনি মোমেন্ট। তারপরে ছিল ওপেক্স এর নাম, মানে সিনা গ্রুপ, ইহা বন্ধ হয়ে গেছে, এবং টপ রেটেড 10-12টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ওকে, তাদের ম্যানেজমেন্ট ইস্যু হোয়াট এভার দ্য থিংস। বাট ঠিক উল্টা পাশে করোনার সময় ইউএস এর একটা প্রমিনেন্ট ব্র্যান্ড ছিল জেসি পেনি, যারা আপনাকে ও আচ্ছা, আমাদের মনে ডিসকানেক্ট করে দিতে বললো, মানে স্যার মনে আর জয়েন করবে না।
আপনারা কি মেসেজ দেখছেন? না, আমরা তো মেসেজ দেখি না, কিন্তু আমরা আলাপ করি না, সমস্যা নেই তো। না, হোয়াটসঅ্যাপ না 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 না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা মেসেজ মনে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সবাই যদি একমত হই আজকের মতো এখানে করে নিই, আমরা লিভ করে নিই, যে রেকর্ডটা পেয়ে যাবো তো আশা করি।